অ্যাথিরিয়ন হন্তদন্ত হয়ে মাউন্টেন গ্লাস হাউসে প্রবেশ করল। দ্রুত পায়ে অ্যাকোয়ারার কক্ষের দিকে গেল, কিন্তু সেখানে পৌঁছে দেখল কক্ষ ফাঁকা। অ্যাথিরিয়ন সঙ্গে সঙ্গে বুঝে গেল অ্যাকোয়ারা নিশ্চিত ফিওনার কক্ষে রয়েছে। ফিওনার কক্ষের সামনে গিয়ে সে দেখল স্লাইডিং দরজা খুলছে না। বিরক্ত হয়ে সে ক্যাচের উপর হাত ছোঁয়ালো, আর সঙ্গে সঙ্গে ভেতরে সিগন্যাল চলে গেল। ফিওনা আর অ্যাকোয়ারা একে অপরের দিকে তাকিয়ে বুঝল কেউ এসেছে। অ্যাকোয়ারা উঠে গিয়ে স্লাইডিং দরজাটা খুলে দেয়। দরজার ওপাশে অ্যাথিরিয়ন দাঁড়িয়ে আছে, মুখ ভরা উদ্বেগ আর চোখে মুখে অস্থিরতা। অ্যাথিরিয়ন, কি হয়েছে? অ্যাকোয়ারা জিজ্ঞেস করল। অ্যাথিরিয়ন ঘরে ঢুকে বলল, আর বলো না, ড্রাকোনিসের থেকে ইমেল এসেছে। ওই অ্যালিসা ভাবি আর সিলভা আসছে পৃথিবীতে। অ্যাকোয়ারা খানিকটা বিস্মিত হয়ে বলল, তাহলে কি হয়েছে? তুমি এতটা অস্থির কেন? অ্যালিসা ভাবিকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, অ্যাথিরিয়ন ধীর স্বরে বলল। কিন্তু সিলভা, ওই মেয়েটা এতটা চিপকে চিপকে থাকবে আমার সঙ্গে যে আমার সহ্য হবে না। প্লিজ আমাকে বাঁচাও। অ্যাকোয়ারা হেসে উঠল। তুমি তো একদমই ভয় পেয়ে বসেছ। সিলভা আসছে বলে তোমার এমন দুঃখ কেন? দুঃখ নয় অ্যাকু, এটা পুরোপুরি ভয়। তোমাকে বলে রাখি, সিলভা এমন যে প্রতিটা মুহূর্ত আমাকে ট্র্যাক করবে, যেন আমি কোনো রাজপরিবারের গুপ্তধন। অ্যাকোয়ারা অবাক হয়ে হাসতে লাগলো। তুমি তো দেখছি সিলভার আগমন নিয়ে রীতিমতো একটা রোমাঞ্চ গল্প বানিয়ে ফেলেছ। গল্প না অ্যাকোয়ারা, এটা আমার জীবনের বাস্তবতা। আর তাই অ্যাকো, আমি তোমার সাহায্য চাই। তুমি আমাকে কোনো একটা উপায় বলো, যেন ওর কাছ থেকে পালাতে পারি। অ্যাকোয়ারা চড়া হাসি দিয়ে বলল, চিন্তা করো না, সিলভাকে সামলানোর জন্য আমাদের কিছু একটা করতেই হবে। অ্যাথিরিয়নের চোখ হঠাৎ ফিওনার দিকে পড়ল, আর তার মুখ খুলে গেল এক চটপটে হাসিতে। এই তো পেয়ে গেছি উপায়, সে উচ্ছ্বসিত গলায় বলে উঠল। ফিওনা, প্লিজ তুমি আমাকে সাহায্য করবে। সিলভা যখন আসবে তখন আমি তোমার সাথে সাথেই থাকব। এতেও কোনোভাবেই আমার কাছে আসার সুযোগ পাবে না। ফিওনা কিছুটা বিভ্রান্ত হয়ে চুপ করে রইল। এত দ্রুত ঘটনা প্রবাহের অর্থ বুঝে ওঠা তার জন্য কঠিন হয়ে পড়ল। অ্যাকোয়ারা তখন অ্যাথিরিয়নের কাঁধে আলতো চাপ দিয়ে বলল, চলো বাইরে গিয়ে কথা বলি। ফিওনাকে এতটা হঠাৎ করে এইসব চাপিয়ে দেওয়া ঠিক হবে না। অ্যাকোয়ারা অ্যাথিরিয়নকে নিয়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। তাদের চলে যাওয়ার পর কক্ষটা যেন হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল। ফিওনা কাচের দেয়ালের পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে রাতের আকাশ তারা ভরা, কিন্তু তার মন ভীষণ ভারাক্রান্ত। অ্যালিসা আসছে, ফিওনা মনে মনে বলল। তার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তার মানে জ্যাসপারের বাগদত্তা এখানে আসছে। তার হৃদয়টা যেন অদৃশ্য আগুনে পুড়তে লাগলো। যতবারই সে এই সম্পর্কের কথা ভাবছে, নিজের অনুভূতিগুলোকে সামলানোর চেষ্টা করেও সে পারছে না। ফিওনা গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। নিজেকে বারবার বোঝাতে চাইল জ্যাসপার একজন ড্রাগন, আর সে একজন সাধারণ মানবী। তাদের মধ্যে কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়। তবুও তার হৃদয়টা কেন যেন এই বাস্তবতাকে মানতে চায় না। ল্যাবের এক কোণে গম্ভীরভাবে বসে আছে জ্যাসপার। ড্রাকোনিস ইমেল পাঠানোর পর থেকে ওর মন যেন অস্থির হয়ে উঠেছে। অ্যালিসার আসার খবরটা পাওয়ার পর থেকেই ওর চিন্তা গাঢ় হয়েছে। ড্রাকোনিসের সঙ্গে কলে আলাপের সময় সে বলেছিল ওদের এখন এখানে আসাটা ঠিক হবে না। আমরা সবাই একটা গুরুত্বপূর্ণ মিশনে আছি ড্রাকোনিস, ওরা আসলে পুরো পরিবেশটা কেমন হবে। এই সময় তাদের উপস্থিতি খুবই বিভ্রান্তিকর। ড্রাকোনিস হালকা স্বরে জবাব দিয়েছিল, ও তোমার বাগদত্তা জ্যাসপার। অনেক দিন হলো তোমাকে দেখেনি, আর ওরা তো তোমার মিশনে কোনো বাধা দিচ্ছে না। কয়েকদিনের ব্যাপার, সামলে নাও। ড্রাকোনিস কলটি শেষ করার সঙ্গে সঙ্গেই জ্যাসপার চেয়ারে হেলান দিয়ে মাথা ধরে বসে পড়ে। চিন্তার ভারে ওর মনের গভীরে একটা চাপা অস্থিরতা সৃষ্টি হয়েছে। অ্যালিসা আসলে কি হবে? জ্যাসপার মনে মনে প্রশ্ন করে। ফিওনা কি বুঝতে পারবে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? যদি অ্যালিসার ফিওনার মাঝে কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়, তখন আমি কি করব?
জ্যাসপারের চোখে ভাসছে ফিওনার চেহারা, তার ছোটখাটো হাসি, তার মৃদু ভয় আর দুর্বলতা। সে জানে এই পৃথিবীতে ফিওনাকে রক্ষা করার দায়িত্ব এখন তার। কিন্তু অ্যালিসার উপস্থিতি কিভাবে তার আর ফিওনার মধ্যে তৈরি হওয়া অদ্ভুত সম্পর্কে প্রভাব ফেলবে, সেটাই তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। আমাকে এখনই কিছু একটা পরিকল্পনা করতে হবে, জ্যাসপার মনস্থির করল। কিন্তু ফিওনার অনুভূতিগুলোকে আঘাত না করে কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে, সেটা এখন তার সবচেয়ে বড় চিন্তা। পরের দিন কার্বনের মিশন থেকে ফিরে জ্যাসপার, থারিনিয়াস, আলবিরা আর অ্যাথিরিয়ন গ্লাস হাউসে একত্রিত হয়। 3টা গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করা হয়েছে, আর মাত্র 2টো মিশন বাকি। এই উপাদানগুলো ভেনাসে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। হঠাৎ থারিনিয়াস জ্যাসপারের কাছে একান্তে কথা বলতে এগিয়ে আসে। প্রিন্স অরিজিন, একটা কথা ছিল। জ্যাসপার গভীর মনোযোগে তাকিয়ে বলল, বলো। থারিনিয়াস একটু ইতস্তত করে বলল, প্রিন্সেস অ্যালিসা আসছেন। আমি আপনার আর ফিওনার ব্যাপারটা কিছুটা বুঝতে পেরেছি। এই মুহূর্তে অ্যালিসা আসলে পরিস্থিতি কেমন হবে ভেবে দেখেছেন? জ্যাসপার শান্ত গলায় উত্তর দিল, কি হবে? কিছুই হবে না। আমি অ্যালিসাকে সত্যিটা জানিয়ে দেব। ও আমার সফটওয়্যারের মাধ্যমে সিলেক্ট করা পার্টনার। এর বাইরে ওর কোনো জায়গা নেই আমার জীবনে। আমার হৃদয়ে ফিওনা ছাড়া আর কারো স্থান নেই। থারিনিয়াস চোখ বড় বড় করে জ্যাসপারের দিকে তাকালো। প্রিন্স, দয়া করে এসব করবেন না। ড্রাকোনিস যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছেন? অ্যালিসাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ওরা কয়েকদিনের জন্য আসছে, সামান্য এই সময়টা সামলে নিন। জ্যাসপারের মুখে কিছুটা বিরক্তি ফুটে উঠল। তোমার কি মনে হয় আমি ওর সামনে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পারবো? আমি যদি ওকে ফিওনার প্রতি কোনো অনুভূতি এমনটা বোঝাই তাহলে সেটাই মিথ্যা হবে। থারিনিয়াস নরম গলায় বলল, প্রিন্স, আমি বুঝি আপনি যা বলছেন, কিন্তু এখন আপনাকে কৌশলী হতে হবে। আমাদের মিশন প্রায় শেষের পথে। অ্যালিসা চলে গেলে যা খুশি করুন, কিন্তু এখন শান্ত থাকুন। জ্যাসপার একটু থেমে থারিনিয়াসের দিকে তাকালো। তোমার পরামর্শ আমি মাথায় রাখব, কিন্তু সত্যিটা বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয়। থারিনিয়াস হতাশ হয়ে মাথা নাড়ল। আমি কেবল চাইছি এই কটা দিন আমাদের কাজ আর পরিবেশ স্বাভাবিক থাকুক। ড্রাকোনিস এবং ফ্লোরাস রাজ্যের মধ্যে কোনো বিবাদ আমরা চাই না। জ্যাসপার আর কিছু বলল না, কিন্তু তার ভেতরে অস্থিরতা বেড়েই চলল। অ্যালিসার আগমনের পর কি হবে সেই চিন্তায় তার মনের গভীরে তোলপাড় করতে লাগলো। গভীর রাত। ফিওনা শান্ত ঘুমে তলিয়ে আছে। ঘরের নিস্তব্ধতা যেন তাকে আচ্ছন্ন করে রেখেছে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হঠাৎই তার মনে হলো কেউ গভীরভাবে তাকে দেখছে। সেই অজানা অনুভূতিতে তার শরীরে শিহরণ খেলে গেল। ঘুম ঘুম ভাবটা কাটতেই ফিওনা বুঝতে পারল উষ্ণ নিঃশ্বাস আর ভেনাসিয়ান পারফিউমের মৃদু ঘ্রাণ তাকে ঘিরে আছে। ধীরে ধীরে চোখ খুলতেই দেখে জ্যাসপার তার ঠিক উপরে ঝুঁকে আছে। তার চোখে কোনো হুমকি নেই, বরং গভীর এক রহস্য। ফিওনা কিছু বলতে যাবার আগেই জ্যাসপার আলতো করে তার মুখে হাত চেপে ধরে ফিসফিস করে বলল, আস্তে হার্মিংবার্ড। তার সেই নরম গলার স্বরে যেন রাতের বাতাসও থমকে গেল। ফিওনার হৃৎপিণ্ড দ্রুততর হয়ে উঠল। সে কিছু বলতে চাইলেও কথা হারিয়ে ফেলল। জ্যাসপার তাকে ছায়ার মতো গভীরতায় মোড়া এক দৃষ্টিতে দেখছিল, যেন তার মনের প্রতিটা কোণ খুঁজে নিচ্ছে। আপনি এত রাতে আমার কক্ষে? ফিওনার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার চোখে বিস্ময়ের পাশাপাশি অজানা এক আকর্ষণ। জ্যাসপার তার হাত সরিয়ে ধীরস্বরে বলল, তোমার কাছে আসার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজন নেই হার্মিংবার্ড। ফিওনা ধীরে ধীরে উঠে বসল। তার চোখে এক ধরনের দ্বিধা, যেন বুঝতে পারছে না সামনে কি ঘটতে চলেছে। জ্যাসপার তার ঠিক সামনে বসে পড়ল। গম্ভীর মুখে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, তোমার আমার প্রতি কেমন ফিলিংস? ফিওনা চমকে উঠল। তার চোখে বিস্ময়মাখা প্রশ্ন। মানে, কিসের ফিলিংস? জ্যাসপার এবার একটু ঝুঁকে এসে বলল,
তুমি আমাকে ভালোবাসো না? ফিওনা তাকে স্থির দৃষ্টিতে চেয়ে দেখল। তার মন চিৎকার করে বলছে, হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু মুখে সেই কথাটা কোনোভাবেই আসছে না। অবশেষে সে ধীরে জবাব দিল, না। জ্যাসপারের চোখ মুহূর্তেই আগুনের মতো জ্বলে উঠল। তার রাগ যেন ঘরের পরিবেশ ভারী করে তুলল। ফিওনা বুঝতে পারল সে যা বলেছে তা জ্যাসপারকে আহত করেছে। জ্যাসপার ফিওনাকে বসা অবস্থা থেকে এক ঝটকায় বাহু শক্ত করে ধরে টেনে তুলল। ফিওনা হতবাক হয়ে তার দিকে চেয়ে রইল, কিছু বলার সাহস পেল না। জ্যাসপার তাকে গ্লাসের দেয়ালে ঠেসে ধরে গভীর প্রখর চোখে বলল, তুমি কি সত্যি মনে করো আমি এতটাই বোকা? তোমার চোখে যা দেখি তা কি মিথ্যে? ফিওনার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে কোনো উত্তর দিতে পারল না। জ্যাসপার তার মুখের আরও কাছে এনে একদম নিচু স্বরে বলল, তোমার মুখ যাই বলুক, তোমার হৃদয়টা আমি পড়তে পারি হার্মিংবার্ড। আর নিজের প্রতি মিথ্যে বলার চেষ্টা করো না। ফিওনা জড়সড় হয়ে বলল, কিন্তু আপনার তো অ্যালিসার সাথে সম্পর্ক আছে, আর অ্যালিসা তো আসছেও। জ্যাসপারের চোখে তীব্র একটা ঝিলিক ফুটে উঠল। সে দ্রুত ফিওনার ঠোঁটের কাছে হাত তুলে বলল, হুশ, একদিন মানা করেছিলাম না অ্যালিসার কথা বলবে না? ওর বিষয় ভাবা তোমার কাজ নয়, ওটা আমি সামলে নেব হার্মিংবার্ড। ফিওনা চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার হৃদয় জুড়ে হাজারো প্রশ্ন, কিন্তু মুখ ফুটে আর কিছুই বলতে পারল না। জ্যাসপার তার গলার স্বর নরম করে বলল, তুমি শুধু আমাকে ভালোবাসবে, ব্যাস, বাকিটা আমি দেখব। তার কথায় এমন এক ধরনের আত্মবিশ্বাস ছিল যে ফিওনার মনে কিছুটা হলেও স্বস্তি এলো, কিন্তু তবুও তার মনে এক অজানা আশঙ্কা লুকিয়ে রইল। ফিওনা বলল, ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো এখন। জ্যাসপার বলল, ঠিক আছে, তুমি ঘুমাও, তার আগে একটা চুমু দাও। ফিওনা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার ঠোঁট থেকে কোনো শব্দ বের হলো না। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে আরও ঝুঁকে এলো। সে এক হাত দিয়ে ফিওনার কোমর শক্ত করে ধরে আরেক হাতে আলতো করে ফিওনার চিবুক তুলে নিল। আচ্ছা, তোমাকে দিতে হবে না। জ্যাসপার নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমিই দেই। এরপর কোনো কিছু না বলে এক মুহূর্তের জন্য ফিওনার চোখে গভীরভাবে তাকালো। জ্যাসপার ফিওনার কোমর ধরে শক্ত করে কিছুটা আলগা করে ফেলল। ফিওনার পা কিঞ্চিত শূন্যে ভাসছিল, আর তার দেহ জ্যাসপারের শক্ত বাহুর উপর নির্ভরশীল। এরপর কোনো কথা না বলে সে ফিওনার ঠোঁটের দিকে ঝুঁকল। ফিওনা চোখ বন্ধ করার আগেই জ্যাসপার নিজের ঠোঁটটা ঠোঁটে ছুঁয়ে দিল। সেই চুম্বন গভীর, দৃঢ় এবং স্পষ্ট ছিল। ফিওনার শরীর শীতল হয়ে গেল, কিন্তু তার হৃদয় যেন আগুনের মতো জ্বলতে লাগল। সেই মুহূর্তে সময় যেন থেমে গেল। সমস্ত কিছুর মধ্যে একমাত্র তাদের নিঃশ্বাস আর হৃদয়ের শব্দই শোনা যাচ্ছিল। ফিওনা তার হাত জ্যাসপারের বুকের উপর রাখল, যেন ঠেলে দিতে চায়, কিন্তু তার হাত শক্তি হারিয়ে ফেলল। জ্যাসপারের চুম্বনে সে নিজেকে হারিয়ে ফেলল। তার ভেতরে লুকিয়ে থাকা সমস্ত অনুভূতি যেন জেগে উঠল। একটা গভীর নিঃশ্বাস নিয়ে জ্যাসপার ধীরে ধীরে ফিওনাকে মাটি স্পর্শ করালো, কিন্তু তার হাত এখনও ফিওনার কোমরে ছিল। ফিওনার চোখে তখনও বিস্ময়ের আবেগ। এবার ঘুমাও, জ্যাসপার হাসল। তোমার স্বপ্নেও আমিই থাকব। গুড নাইট হার্মিংবার্ড। তারপর জ্যাসপার ফিওনাকে সেখানেই রেখে কক্ষ থেকে বেরিয়ে এলো। ফিওনা নিজের ঠোঁটের উপর হাত রেখে অনুভব করতে চাইল কিছুক্ষণ আগের চুম্বন। তার হৃদয়ে উত্তেজনার ঢেউ বয়ে যাচ্ছিল। সেই মিষ্টি মুহূর্তের স্মৃতি মনে আসতেই তার মুখে একটা হাসি ফুটে উঠল। ফিওনা নিজের ঠোঁট দিয়ে ঠোঁট ভিজাতে শুরু করল। জ্যাসপারের চুমুর সেই গ্লুকোজের স্বাদ এখনও লেগে আছে ঠোঁটে আর জিভে। সে অনুভব করল যেন স্বাদ মিষ্টি নয়, বরং এক অদ্ভুত নেশা, যা তাকে আরও বেশি জ্যাসপারের কাছে টানছে। মনে পড়ল সেই মুহূর্তের উষ্ণতা, যা তার পুরো দেহে ছড়িয়ে পড়েছিল। অ্যালিসা আর সিলভা পৃথিবীর পুষ্পরাজ পাহাড়ে পা রাখার মুহূর্তে নিজেদের উপস্থিতির সংকেত পাঠায়।
সেই সংকেত পাওয়ার সাথে সাথে থারিনিয়াস আর আলবিরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তাদের স্বাগত জানাতে প্রস্তুত থাকে। দীর্ঘ 3 দিনের যাত্রা শেষে তারা ভেনাসের রাজ্য থেকে পৃথিবীতে পৌঁছায়। তাদের অবতরণের সাথে সাথে পাহাড় জুড়ে যেন একটা শক্তিশালী কম্পন ছড়িয়ে পড়ে। একসঙ্গে দুটি ধপার শব্দ শোনা যায়, যা পাহাড় এবং মাউন্টেন গ্লাস হাউসকে কাঁপিয়ে তোলে। ফিওনা, অ্যাকোয়ারা আর অ্যাথিরিয়ন চমকে ওঠে। তাদের মনে হয় যে তারা এখানেই এসে গেছে। অন্যদিকে জ্যাসপার তখন ল্যাবে গভীর মনোযোগে কাজ করছিল। সেই কম্পনের অনুভূতিতে তার মনোযোগ বিচ্ছিন্ন হয়। সে দ্রুত ল্যাবের কাজ থামিয়ে বুঝতে চেষ্টা করে কি ঘটেছে। মনে মনে সে জানে যাদের আসার কথা তারা এসে গেছে। থারিনিয়াস আর আলবিরা সিলভা এবং অ্যালিসাকে নিয়ে মাউন্টেন গ্লাস হাউসে প্রবেশ করল। ভেতরে ঢোকার পরপরই ডাইনিং টেবিলটি তাদের নজরে এলো, যা বিভিন্ন মুখরোচক খাবারে সাজানো। অ্যাকোয়ারা দাঁড়িয়েছিল টেবিলের পাশে, মুখে একটা চওড়া হাসি নিয়ে। সিলভার অ্যালিসা ভেতরে পা দিয়ে চারপাশে নজর বুলালো। তাদের চোখে বিস্ময়, কারণ এটি তাদের প্রথমবারের মতো মাউন্টেন গ্লাস হাউস এবং পৃথিবীর অভিজ্ঞতা। কাচের দেয়ালের মধ্যে দিয়ে পাহাড়ের সৌন্দর্য তাদের মুগ্ধ করে। অ্যাকোয়ারা তাদের উষ্ণ স্বাগত জানিয়ে বলল, স্বাগতম পৃথিবীতে, আশা করি আপনাদের যাত্রা ভালো কেটেছে। অন্যদিকে অ্যাথিরিয়ন নিজের কক্ষে লুকিয়েছিল। সিলভার সাথে সরাসরি মোলাকাতের ভয় তাকে কাবু করে রেখেছিল। ফিওনাও নিজের কক্ষে থাকলো কোনো ঝামেলা এড়ানোর জন্য। সিলভা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে বলল, পৃথিবী বেশ মজার জায়গা মনে হচ্ছে, খাবারগুলো দেখতে আকর্ষণীয়। অ্যালিসা কিছু না বলে শান্তভাবে চারপাশ দেখছিল, যেন নিজের জায়গাটি পরখ করে নিচ্ছে। অ্যালিসা ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে জ্যাসপারের কথা জানতে চাইল। থারিনিয়াস শান্তভাবে বলল, প্রিন্স ল্যাবে আছে, সে এখন খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। অ্যালিসা একটু বিরক্ত হয়ে বলল, খাওয়া শেষ করে আমি ল্যাবে যাব, ওনার সাথে দেখা করতেই হবে। থারিনিয়াস কৌশলে উত্তর দিল, ল্যাবে কেবল তাদেরই প্রবেশের অনুমতি আছে যারা ল্যাবের কাজের সাথে সরাসরি যুক্ত। অ্যালিসা তৎক্ষণাৎ বলল, আমি প্রিন্সের বাগদত্তা এবং ভবিষ্যতে তার অর্ধাঙ্গিনী হব। ওনার যে কোনো জায়গায় আমি যেতে পারি, আমার জন্য অনুমতির প্রয়োজন নেই। থারিনিয়াস অসহায় ভঙ্গিতে মাথা নুইয়ে আর কোনো কথা বলল না। অ্যাকোয়ারা তখন বিষয়টি সামাল দিয়ে বলল, আপনার আগে ফ্রেশ হয়ে নিন, তারপর খাওয়া দাওয়া সেরে বাকি সব করা যাবে। সিলভা এই দিক দিয়ে চারিদিকে নজর বুলিয়ে অ্যাথিরিয়নকে খুঁজতে লাগলো। তার অনুপস্থিতি যেন সিলভার চোখে ঠিক লেগে গেল। অ্যাকোয়ারা সিলভার খোঁজাখুঁজির কারণ বুঝে বলল, অ্যাথিরিয়ন তার নিজের কক্ষে রয়েছে। সিলভা তৎক্ষণাৎ বলল, আমি আগে ওর সাথে দেখা করব, আমাকে তার কক্ষটা দেখাও। অ্যাকোয়ারা একটু দ্বিধায় পড়লেও সিলভার তীক্ষ্ণ দৃষ্টির চাপে সম্মতি দিল। এই দিক দিয়ে আসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। সিলভা অ্যাকোয়ারার পেছনে পেছনে অ্যাথিরিয়নের কক্ষের সামনে পৌঁছালো। দরজা খুলতে সিলভা আর কোনো কথা না বলে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করল। অ্যাকোয়ারা কিছুটা পিছিয়ে দাঁড়িয়ে দেখল সিলভা কি করে। অ্যাথিরিয়ন সিলভাকে দেখেই হতভম্ব। এরই মধ্যে সিলভা এক লাফে অ্যাথিরিয়নের দিকে এগিয়ে এসে তাকে জাপটে ধরল। অ্যাথিরিয়নের চক্ষু চড়ক গাছ। এমন পরিস্থিতির জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সিলভা উচ্ছ্বাসে বলল, অ্যাথিরিয়ন, তুমি কেমন আছো? কতদিন তোমাকে দেখি না, জানো তুমি আমি তোমার জন্য কত কষ্ট পেয়েছি। অ্যাথিরিয়ন অপ্রস্তুতভাবে সিলভার আলিঙ্গন থেকে বের হতে চেষ্টা করল। সিলভা, হ্যাঁ আমি জানি, এবার আমাকে ছাড়ো। সিলভা মৃদু হেসে বলল, ছাড়বো মানে? নিচে চলো, একসাথে খাবার খাবো। অ্যাথিরিয়ন কিছুটা অস্বস্তিতে বলল, আমার পেট ভরা। কিন্তু সিলভা তার কথা শুনল না, তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। অ্যাথিরিয়নের বাধা দেওয়ার চেষ্টা বৃথা হলো। অন্যদিকে অ্যাকোয়ারা পুরো দৃশ্য দেখে মজা পেয়ে মুখ টিপে হাসতে লাগলো। মনে মনে ভাবল, এই দুইজনের কাণ্ড দেখে তো দিনের ক্লান্তি কেটে গেল।
অবশেষে সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করলো। খাবারের পরিবেশ ছিল জমজমাট, কিন্তু অনুপস্থিত ছিল জ্যাসপার আর ফিওনা। অ্যালিসা খাবারের মাঝেই আলবিরার কাছে পুনরায় জ্যাসপারের কথা জানতে চায় এবং তাকে দেখার জন্য পীড়াপিড়ি শুরু করে। আলবিরা প্রথমে আপত্তি জানালেও অ্যালিসার জোরাজুরিতে তাকে নিয়ে ল্যাবে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ল্যাবের সামনে পৌঁছে অ্যালিসা আর কিছু না বলে সরাসরি দরজার দিকে এগিয়ে যায়। ল্যাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ভিন্নধর্মী সিগন্যাল বাজতে শুরু করে। নিরাপত্তা অ্যালার্ম জোরে বেজে ওঠে, যা পুরো ল্যাবের পরিবেশ অস্বস্তিকর করে তোলে। জ্যাসপার কাজের মধ্যেই ছিল, আর হঠাৎ এমন অ্যালার্মে থমকে দাঁড়িয়ে গেল। সে অবাক হয়ে সামনে তাকায় এবং অ্যালিসাকে ল্যাবে দেখে তার চোখ ধীরে ধীরে গম্ভীর হয়ে ওঠে। গম্ভীর কণ্ঠে জ্যাসপার বলে, তুমি এখানে কিভাবে প্রবেশ করলে? এই ল্যাব শুধুমাত্র বিশেষ অনুমতিপ্রাপ্তদের জন্য। অ্যালিসা ভ্রুকুচকে উত্তর দেয়, আমি আপনার ভবিষ্যৎ স্ত্রী প্রিন্স। আমার এখানে প্রবেশের জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন নেই। জ্যাসপার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার মুখে স্পষ্ট বিরক্তি। সে বলল, তোমার অবস্থান যাই হোক, ল্যাবে এমনভাবে প্রবেশ করা মোটেও গ্রহণযোগ্য নয়। তুমি এখান থেকে বেরিয়ে যাও। অ্যালিসা কিছুটা আহত মনে প্রতিবাদ করতে চায়, কিন্তু জ্যাসপারের কঠোর দৃষ্টি দেখে সে আর কিছুই বলতে পারে না। আলবিরা পরিস্থিতি সামাল দিতে অ্যালিসাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর জ্যাসপার ধীরে ধীরে তার কাজে ফিরে যায়। ল্যাবের পরিবেশ আবারও নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু জ্যাসপারের মনের অশান্তি তার মুখে স্পষ্ট হয়ে ওঠে। তবে অ্যালিসা তেমন কষ্ট পেল না, কারণ জ্যাসপারের স্বভাব সে আগে থেকেই জানে। তার গম্ভীর আর দূরত্ব বজায় রাখা আচরণ নতুন কিছু নয়। তাই ঘটনাকে খুব একটা গুরুত্ব না দিয়ে অ্যালিসা নিজের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা করে নিল। সে মনে মনে ভাবল, জ্যাসপারের মন বদলানো সহজ হবে না, তবে আমি যেভাবেই হোক তার কাছে পৌঁছাবো। যতদিন এখানে আছি ততদিন চেষ্টা করব ওর সাথে আরও কাছাকাছি আসার। হয়তো এখানের পরিবেশ যা অনেকটাই রহস্যময় আর জাদুকরী, কোনো মিরাক্কেল ঘটাবে। জ্যাসপার হয়তো একসময় আমার প্রতি তার অনুভূতির প্রকাশ ঘটাবে। অ্যালিসার চোখে ছিল অদম্য আত্মবিশ্বাস। সে বুঝেছিল জ্যাসপারের গম্ভীর মুখের আড়ালে এমন কিছু আছে যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে। ফিরে যাওয়ার পথে আলবিরা তার দিকে তাকিয়ে মুচকি হাসল। তুমি প্রিন্সকে সহজে বদলাতে পারবে না অ্যালিসা। ওনার হৃদয় বরফের মতো কঠিন। অ্যালিসা হাসি দিয়ে উত্তর দিল, বরফ গলতে সময় লাগে, কিন্তু আমি জানি সেটা সম্ভব। এই কথা বলেই সে মনস্থির করে নিল যে কোনো উপায়ে সে জ্যাসপারের মনে একটু হলেও জায়গা করে নেবে। অ্যালিসা গভীরভাবে বুঝে গিয়েছিল প্রেম তার এবং জ্যাসপারের মাঝে ফাংশনাল নাও হতে পারে, কারণ জ্যাসপারকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ভালোবাসার অনুভূতি বুঝতে বা প্রকাশ করতে সে সক্ষম নয়। কিন্তু একজন পুরুষ তো সর্বদা একজন নারীর সান্নিধ্য চাইবেই, এটাই ছিল তার বিশ্বাস। জ্যাসপারের হৃদয় যদি ভালোবাসার জন্য না হয়, তবুও আমি জানি ওর ভেতরে একজন পুরুষ আছে। আমার উপস্থিতি ওর উপর প্রভাব ফেলবেই। অ্যালিসার মনেই দৃঢ় বিশ্বাস ছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল জ্যাসপারের সাথে যতটা সম্ভব সময় কাটাবে। হয়তো তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা কিংবা মৃদুমায়া জ্যাসপারের মনোযোগের কেন্দ্রে থাকবে, কারণ যে কোনো প্রকার অনুভূতি শুরুই হয় সান্নিধ্য থেকে। তারপর সে এক মুহূর্তের জন্য থেমে নিজের সাথে ভাবল, জ্যাসপার আমাকে তার জীবনের এক অংশ হিসেবে মেনে নিক বা না নিক, আমি জানিও একসময় আমাকে নিজের কাছে চাইবেই। ও যতই গম্ভীর হোক, একজন পুরুষ তো। এই ভেবে অ্যালিসা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। তার চোখে ছিল এক ধরনের নির্ভীক আকাঙ্ক্ষা। জ্যাসপার যতই নিজেকে দূরে রাখার চেষ্টা করুক, সে জানত তার এই প্রচেষ্টা তাকে একদিন কাছে টেনে নেবে। জ্যাসপারের মন অদ্ভুত এক দোলাচলে ছিল। অ্যালিসার আগমন তার একেবারেই ভালো লাগেনি। সে জানত অ্যালিসা যখন এখানে এসেছে, তার একমাত্র লক্ষ্য তাকে নিজের করে নেওয়া। তবে জ্যাসপারের চিন্তার কেন্দ্রবিন্দু ছিল ফিওনা।
অ্যালিসা এবং ফিওনা কখনোই একে অপরের সাথে স্বাভাবিক আচরণ করবে না। জ্যাসপার নিজেকে বোঝানোর চেষ্টা করল। সে ভালো করেই জানতো অ্যালিসার স্বভাব অনুযায়ী ফিওনার প্রতি ঈর্ষা বা তাচ্ছিল্য দেখা দেবে। আর ফিওনা যে এতটা নাজুক আর সরল, সেই পরিস্থিতি কিভাবে সামাল দেবে। জ্যাসপার এক মুহূর্ত থেমে নিজেকে শান্ত করার চেষ্টা করল, তবে তার ভেতরের অস্থিরতা কিছুতেই কম ছিল না। আমি যদি অ্যালিসাকে আটকাতে না পারি তাহলে ফিওনা অস্বস্তির মধ্যে থাকবে, আর আমি তা হতে দিতে পারি না। তবে একই সঙ্গে তার মধ্যে অপরাধবোধও কাজ করছিল। সে বুঝতে পারছিল ফিওনার জন্য এতটা সুরক্ষার দেয়াল তৈরি করা তার জন্য এক ধরনের জড়তা হয়ে উঠেছে। অ্যালিসার আগমনে ফিওনার উপর কী প্রভাব পড়বে তা নিয়ে জ্যাসপার আরও বেশি সতর্ক হতে লাগল। তার মুখ গম্ভীর হয়ে উঠল, কিন্তু ভেতরে ভেতরে সে একটা পরিকল্পনা তৈরি করতে শুরু করলো। যে কোনোভাবেই হোক সে ফিওনাকে অ্যালিসার খারাপ প্রভাব থেকে রক্ষা করবে। পরের দিন ভোরবেলা ফিওনা ঘুম থেকে উঠে দেখল সবাই ঘুমে। সে ধীরে ধীরে লিভিং রুমে আসলো, অ্যাকোয়ারা কিচেনে, কারণ অ্যালিসার সিলভা এখন মেহমান, তাই খাবার আগে আগে তৈরি করছে। ফিওনা অ্যাকোয়ারার পাশে দাঁড়িয়ে রান্নার কাজে হাত লাগালো। অ্যাকোয়ারা কিছুটা অবাক হয়ে ফিওনার দিকে তাকিয়ে বলল, তুমি তো প্রিন্সের কথার বাইরে গেলে। তোমাকে তো প্রিন্স বলেছিল শুধুমাত্র তার কাজ ছাড়া আর কারো কাজ না করতে। প্রিন্স জানতে পারলে খুব রাগ করবে। ফিওনা হেসে উত্তর দিল, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমাদের প্রিন্স আমাকে কিছুই বলবে না, আর কিছু একটা করতে না পারলে আমার সময় কাটে না। অ্যাকোয়ারা মৃদু হাসল। তাহলে ঠিক আছে, সাবধানে করো। ফিওনা সবজি কাটতে শুরু করলো। কাজের মধ্যে ডুবে গিয়ে সে কিছুক্ষণ যেন নিজের দুশ্চিন্তা ভুলে থাকতে পারল। রান্নাঘরে একটা প্রশান্ত পরিবেশ বিরাজ করছিল, কিন্তু এর মধ্যেই পেছন থেকে গম্ভীর কণ্ঠে একটা আওয়াজ এলো, আমি বলেছিলাম তুমি কোনো কাজ করবে না ফিওনা। ফিওনা চমকে পেছন ফিরে দেখল জ্যাসপার কিচেনের দরজার কাছে দাঁড়িয়ে, তার চোখে গম্ভীর অভিব্যক্তি। অ্যাকোয়ারা তৎক্ষণাৎ ফিওনার সামনে এসে দাঁড়ালো। প্রিন্স, দয়া করে রাগ করবেন না, আমি ওকে সাহায্য করতে বলেছি। জ্যাসপার ধীর পায়ে ফিওনার দিকে এগিয়ে এলো, তার মুখে রাগের ছাপ স্পষ্ট। ফিওনা কোনো কথা বলার সুযোগ পেল না। জ্যাসপার তার হাত ধরে রান্নাঘর থেকে টেনে নিয়ে গেল। লিভিং রুমে নিয়ে এসে ফিওনাকে সামনে দাঁড় করিয়ে বলল, তুমি কি আমার কথা শুনতে চাও না? আমি একবার বললেই সেটা যথেষ্ট। আমি চাই না তুমি এমন কোনো কাজ করো। এটা বুঝতে তোমার সমস্যা হচ্ছে কেন? ফিওনা কিছুটা ভীত হয়ে বলল, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম, আমি তো খারাপ কিছু করিনি। জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার নিরাপত্তার জন্য আমি সব নিয়ন্ত্রণ করছি। তোমাকে বুঝতে হবে ফিওনা, এখানে প্রতিটা কাজ আমার অনুমতি অনুযায়ী হবে। ফিওনা নীরব হয়ে রইল। জ্যাসপারের নিয়মকানুনের এই চাপে সে কিছুটা হাঁপিয়ে উঠছিল, কিন্তু তার মুখে কোনো প্রতিবাদ এলো না। জ্যাসপার তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা, আজ আর কিছু করো না, এখন নিজের কক্ষে ফিরে যাও। ফিওনা বাধ্য হয়ে নিজের কক্ষে ফিরে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা অ্যাকোয়ারা চুপচাপে দৃশ্য দেখে গেল, কিন্তু তার চোখে এক ধরনের ভালো লাগা স্পষ্ট। সকালের নাস্তা খাবার সময় সবাই একসাথে বসলো। আজকে জ্যাসপার উপস্থিত, তবে ফিওনা নেই। জ্যাসপার তখন অ্যাকোয়ারাকে বলল ফিওনাকে ডাকতে। অ্যালিসার সিলভা অবাক হয়ে ভাবল, এই ফিওনা আবার কে? অ্যাকোয়ারা জ্যাসপারের কথা শুনে দ্রুত ফিওনাকে ডাকতে চলে গেল। লিভিং রুমে অ্যালিসার সিলভা পরস্পরের দিকে তাকালো, তাদের মুখে স্পষ্ট কৌতূহল। অ্যালিসা বলল, ফিওনা, এই নামটা তো কখনো শুনিনি। সিলভা বলল, হ্যাঁ, মনে হচ্ছে এখানে নতুন কেউ আছে। কে হতে পারে সে? তারা দুজনেই অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ফিওনা ধীরে ধীরে লিভিং রুমে প্রবেশ করল। তার পরনে একটা সাদা রঙের চাইনিজ আধুনিক পোশাক, চোখে মুখে একটু সংকোচের ছাপ। অ্যালিসা এবং সিলভা অবাক হয়ে ফিওনার দিকে তাকালো।
অ্যালিসার চোখে মৃদু ঈর্ষার ঝিলিক দেখা গেল, কারণ ফিওনার সৌন্দর্য ছিল সহজ সরল অথচ চমকপ্রদ। অ্যালিসা নরম গলায় বলল, তুমি ফিওনা, তুমি এখানে কিভাবে? ফিওনা তাদের দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে চোখ নামিয়ে ফেলল। কথা বলার আগেই জ্যাসপার গম্ভীর গলায় বলল, ফিওনা এখানে আমার অতিথি, আর কেউ তার ব্যাপারে কিছু জানার চেষ্টা করবে না। জ্যাসপারের এই কথায় রুমের পরিবেশ কিছুটা ভারী হয়ে গেল। সিলভা চুপচাপ থেকে জ্যাসপারের কথার গুরুত্ব বুঝল, কিন্তু অ্যালিসার চোখে স্পষ্ট বিরক্তি। অ্যালিসা মনে মনে বলল, গেস্ট? এই মেয়েটা কে যে তার জন্য এত স্পেশাল রুলস তৈরি হয়েছে? এখানে এসে আমার প্রতিদ্বন্দ্বী হতে চলেছে নাকি? অ্যাকোয়ারা ফিওনাকে টেবিলের এক কোণে বসিয়ে দিল। ফিওনা নীরবেই খাবার খেতে শুরু করল। সবার মধ্যে চাপা উত্তেজনা থাকলেও জ্যাসপার শান্তভাবে খেতে লাগল। অ্যালিসা ফিওনার দিকে তাকিয়ে বলল, তুমি কি প্রিন্সের বিশেষ কেউ? ফিওনা একটু চমকে উঠে বলল, না, আমি শুধু এখানে আছি আমার ইচ্ছার বাইরে। অ্যালিসার ঠোঁটে মৃদু হাসি দেখা গেল, তবে সেটা যেন কোনো গভীর পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছিল। দেখা যাক, সে মনে মনে বলল, তোমার বিশেষত্ব আসলে কি? অ্যালিসা একটু হতাশা প্রকাশ করে সবার উদ্দেশ্যে বলল, অর্থাৎ ফিওনা এখানে কোনো বিশেষ কারণে এসেছে। অ্যাথেরিয়ন মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ওই তো আমাদের জন্য বিশেষ, আর ও হচ্ছে হিউম্যান। সিলভা তাদের কথোপকথনে কিছুটা বিরক্তির ছাপ ফুটিয়ে বলল, এটা তো অবাক করার মতো, ড্রাগনদের মধ্যে একজন মানবী, আমি কখনো শুনিনি। জ্যাসপার শান্ত গলায় বলল, আমি আগেই বলেছি, খাবার খাওয়ার সময় আমি বেশি কথা পছন্দ করি না, তবে ফিওনার এখানে থাকার কারণ আমার কাজ সংক্রান্ত। অ্যালিসা তখন বুঝতে পারল যে জ্যাসপার এই বিষয়টি নিয়ে আলাদা করে কথা বলতে চাইছে, কিন্তু সে মনে মনে ভাবল, যা কিছুই হোক আমি ফিওনাকে নিশ্চিতভাবে আরও জানতে চাই। তাহলেও সাধারণ মানবী হয়ে কোনো কাজে আমাদের সাহায্য করছে। অ্যালিসা কিছুটা কৌতূহলী গলায় প্রশ্ন করল। জ্যাসপার কিছুটা বিরক্ত হয়ে বলল, এটা একটা সিক্রেট। ফিওনার সাথে আমার কাজের বিষয়টি জানানোর প্রয়োজন বোধ করছি না। ফিওনা তার অস্বস্তি অনুভব করতে পারছিল। সে শান্তভাবে খাবার খাচ্ছিল, কিন্তু তার মনে ভাবনার স্রোত বইছিল। এরা সবাই কি আমাকে বিশ্বাস করবে? আমি কি এখানে নিরাপদ? অ্যাথেরিয়ন এই পরিবেশের অস্বস্তি বুঝতে পেরে বলল, ফিওনা, তুমি চিন্তা করো না, ওরা তোমার বিরুদ্ধে নয়, ওরা শুধু জানতে চায় তুমি এখানে কেন। ফিওনা আস্তে আস্তে বলল, আমি জানি না, আপনাদের প্রিন্স আমাকে এখানে নিয়ে এসেছে। এভাবেই সবার মাঝে আলোচনা চলতে থাকলো, কিন্তু ফিওনার মনে প্রশ্নের এক চাপা আগুন জ্বলতে লাগলো, যেমন তার নিরাপত্তা এবং ভবিষ্যৎকে নিয়ে। পরের দিন সকালে ফিওনা লিভিং রুমে প্রবেশ করতেই সোফায় বসা সবাইকে দেখে কিছুটা অবাক হলো। অ্যালিসা হেসে বলল, এসো এসো ফিওনা, এখানে আসো। ফিওনা মুচকি হাসি দিয়ে সামনে আসতেই অ্যালিসা বলল, তুমি তো চাইনিজ গার্ল, তাই না? আমি কখনো চাইনিজ খাবার খাইনি, তুমি আমাদের জন্য কিছু খাবার তৈরি করে আনো। অ্যাকোয়ারা তৎক্ষণাৎ বলল, কি বলছেন? ফিওনা এসব কাজ পারে না। অ্যালিসা পাকা হাসিতে বলল, কি বলছো অ্যাকোয়ারা? ফিওনা চাইনিজ খাবার বানাতে পারবে, আমি জানি। ওর হাতে তো অন্যরকম জাদু আছে। অ্যাকোয়ারা কিছুটা নাখুশ হয়ে বলল, এটা ঠিক নয়। অ্যালিসা যেন ইচ্ছাকৃতভাবে ফিওনাকে বিভ্রান্ত করতে চাইছিল। সে মাথা নেড়ে বলল, আচ্ছা, সমস্যা নেই, আমি আশা করি তুমি কিছু আইটেম তৈরি করে আনবে। ফিওনা অস্বস্তিতে পড়ে বলল, ঠিক আছে, আমি কিছু আইটেম তৈরি করে আনছি। অ্যালিসা তার কথায় মুচকি হাসল, যেন সে ফিওনাকে একটা পরীক্ষায় ফেলতে যাচ্ছে। আমরা অপেক্ষা করছি, আশা করছি তোমার খাবারে আমরা মুগ্ধ হব। ফিওনা কিচেনে প্রবেশ করে কিছুটা চিন্তিত মনে প্রস্তুতি নিতে লাগলো। সে জানতো অ্যালিসা যে শুধু মজা করছে,
কিন্তু সে চেষ্টা করতে চাচ্ছিল যেন সকলের মনে দাগ কাটতে পারে। যা করব সেটা ভালো করেই করব, ফিওনা নিজেকে মনে মনে বলল। আমি তাদের দেখাতে চাই যে আমি কি করতে পারি। ফিওনা অবশেষে চাউমিন আর ডাম্পলিংস তৈরি করে সোফার সামনে কাচের টেবিলে সাজিয়ে রাখল। অ্যালিসার সিলভা খেতে খেতে ফিওনার রান্নার প্রশংসা করছিল। হঠাৎ অ্যালিসার হাত থেকে চামচ পড়ে যায়। সে ফিওনার দিকে তাকিয়ে বলল, ফিওনা, চামচটা উঠিয়ে দাও। ফিওনা তখন চামচ তুলতে যাবে, কিন্তু ঠিক তখনই অ্যালিসা হঠাৎ করে তার হাতের উপর পাড়া দিয়ে দেয়। ফিওনার হাত লাল হয়ে যায় এবং সে অবাক হয়ে বলে, কি করছেন? অ্যালিসা একটু হেসে বলল, সরি, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। ফিওনা হাত ধরে ফু দেয়। তার মনে কিছুটা অস্বস্তি ছিল। অ্যাকোয়ারা কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই লিভিং রুমে প্রবেশ করে জ্যাসপার। গম্ভীর কণ্ঠে চিৎকার করে উঠল, অ্যালিসা! জ্যাসপারের উপস্থিতি মুহূর্তেই পুরো পরিবেশ বদলে দেয়। তার গম্ভীর চেহারা এবং কণ্ঠস্বর সবাইকে স্তব্ধ করে দেয়। অ্যালিসা হঠাৎ করে তার হাসি চেপে রেখে চোখ বড় করে জ্যাসপারের দিকে তাকায়। এটা কি হচ্ছে? জ্যাসপার প্রশ্ন ছুড়ে দেয়। তুমি কি ফিওনার সাথে আবার কোনো ধরনের দুর্ব্যবহার করছো? ফিওনা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু সাথে সাথে তার মনে হয় যে জ্যাসপার হয়তো তার জন্য উদ্বিগ্ন। অ্যালিসা কিছুটা বিব্রত হয়ে পড়ে, কিন্তু সে তৎক্ষণাৎ নিজের অবস্থান গঠন করে বলল, আমরা তো মজা করছিলাম প্রিন্স, একটু বেশি উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম। জ্যাসপার সামনে এগিয়ে এসে ফিওনার হাত ধরে তাকে বসা থেকে টেনে উঠিয়ে দাঁড় করালো। তার গম্ভীর মুখাবয়ব এবং দৃঢ়তা সবাইকে কিছুটা স্তম্ভিত করে দিল। একবার খাবারের দিকে তাকিয়ে জ্যাসপার বলল, এই খাবার কে তৈরি করেছে? অ্যাকোয়ারা তখন বলল, প্রিন্সেস অ্যালিসা বলেছেন ফিওনাকে করতে। জ্যাসপার আবার বলল, শোনো অ্যালিসা, ফিওনা কোনো সার্ভেন্ট বা শেফ নয় যে তুমি ওকে এসব আদেশ দেবে। ওকে আর কখনো এসব করতে বলবে না। এটা আমার লাস্ট ওয়ার্নিং। জ্যাসপার এখনও ফিওনার হাত ধরে রেখেছে। ফিওনা ছাড়াতে চাইলেও তার হাত ছাড়ছে না। অ্যালিসা একটু অবাক হলো জ্যাসপারের আচরণে। তার দরদ এবং সুরক্ষার অনুভূতি দেখে অ্যালিসার মনে কিছুটা সন্দেহের জন্ম নিল। অ্যালিসার মনে হলো জ্যাসপার কি সত্যিই ফিওনাকে এতটা গুরুত্বপূর্ণ মনে করে, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে। ফিওনা অনুভব করছিল জ্যাসপারের শক্তি এবং সুরক্ষার অনুভূতি, কিন্তু একই সময়ে তার মনে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। জ্যাসপার এতটা খেয়াল রাখছে হিতে বিপরীত হয় নাকি? আমি ঠিক আছি, ফিওনা কিছুটা ভেঙে পড়া কণ্ঠে বলল। অ্যালিসা কিছুটা বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, আমি শুধু বলছিলাম যে আমরা চাইনিজ খাবার খেতে চাই। জ্যাসপার তার দৃষ্টি ফিওনার উপর কেন্দ্রীভূত রেখেই বলল, তোমাকে আমি বারবার করে বলেছিলাম এসব কাজ তুমি করবে না। অ্যালিসা তার মুখ থেকে কিছু বলার চেষ্টা করলেও জ্যাসপারের গম্ভীর গলার চাপের সামনে কোনো কিছুই আর বলতে পারল না। পরিস্থিতি যেন উত্তপ্ত হয়ে উঠেছিল, আর ফিওনার মনেও একটা অদ্ভুত উত্তেজনা কাজ করতে লাগলো। এভাবে লিভিং রুমের পরিবেশটা কিছুটা চাপাচাপি হয়ে উঠল, কিন্তু একই সাথে ফিওনার মনে ভিন্ন একটা অনুভূতি ফুটে উঠেছিল। জ্যাসপার তাকে রক্ষা করছে, আর এই অনুভূতি তাকে কিছুটা সুরক্ষিত ও আনন্দিতও করছে। জ্যাসপার নিজের কক্ষে দাঁড়িয়ে আছে, তার চোখ মুখে রাগে স্পষ্ট। থারিনিয়াস কক্ষে প্রবেশ করল কিছুটা সংকুচিত হয়ে। বলো থারিনিয়াস, জ্যাসপার বলল। তার গম্ভীর কণ্ঠস্বর যেন পুরো কক্ষকে ভরে দিয়েছিল। থারিনিয়াস বলল, প্রিন্স, এটা তো ঠিক হলো না। অ্যালিসা যদি কিছু একটা বুঝে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি ওর সামনে ফিওনার প্রতি এরকম আবেগ না দেখালেই ভালো হয়। জ্যাসপার তার চোখ সরাসরি থারিনিয়াসের দিকে রেখে বলল, থারিনিয়াস, আমি কাউকেই ভয় পাই না, না ভেনাসের না পৃথিবীর। ওরা ফিওনার সাথে দুর্ব্যবহার করবে আর আমি সেটা কখনোই মেনে নেব না। আমার চোখের সামনে এসব হবে আর আমি চুপচাপ হজম করে নেব, এটা সম্ভব নয়। থারিনিয়াস কিছুক্ষণ চুপ থেকে বলল,
কিন্তু প্রিন্স, এটা ভয়ের বিষয় নয়। আপনি ড্রাকোনিসকে সম্মান করেন, ভালোবাসেন, আর তার আপনার প্রতি যে চিন্তা সেটা থেকেই বলছি। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করুন যতদিন ওরা এখানে আছে। জ্যাসপার তার গম্ভীর ভাব নিয়ে বলল, স্বাভাবিক? আমি কিভাবে স্বাভাবিক থাকতে পারি যখন আমি ফিওনাকে বিপদে দেখতে পাই? আমি জানি আমার আবেগগুলো আমাকে দুর্বল করে দিতে পারে, কিন্তু আমি জানি যা কিছুই ঘটুক ফিওনার নিরাপত্তা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হারিনিয়াস একটু হতাশ হয়ে বলল, আপনার আবেগই তো আপনার শক্তি প্রিন্স, তবে সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি আপনি অ্যালিসার সন্দেহ আরও বাড়ান তাহলে তা ফিওনার জন্য বিপদ ডেকে আনবে। জ্যাসপার তার হাতে থাকা একটা কাগজে চোখ বুলিয়ে বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি জানি অ্যালিসার পরিকল্পনা কি। সে ফিওনাকে আমার কাছ থেকে দূরে রাখতে চাইছে, আর আমি সেটা কখনোই হতে দেব না। থারিনিয়াস মাথা নেড়ে বলল, তবে আপনাকে সাবধান থাকতে হবে। অ্যালিসার সাথে সমঝোতা করার জন্য অপেক্ষা করুন। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। জ্যাসপার কিছুক্ষণ থেমে থেকে বলল, বুঝেছি থারিনিয়াস, আমি চেষ্টা করব, কিন্তু আমার জন্য ফিওনার নিরাপত্তা সবসময় অগ্রাধিকার। থারিনিয়াস মাথা নেড়ে সম্মতি জানালো, জানি প্রিন্স, আর আমরা সবাই আপনার পক্ষে আছি। থারিনিয়াস কক্ষ থেকে বেরিয়ে আসতে আসতে ভাবতে লাগলো, এই প্রিন্স তো দিন দিন ভালোবাসায় উন্মাদ হয়ে উঠছে। মনে হচ্ছে আরেকটা ধ্বংসের প্রলয় ঘটবে ভেনাসে। তার মনে হয়েছিল জ্যাসপারের ভালোবাসা এখন সত্যি ভয়াবহ হয়ে উঠেছে। এটাই তো স্বাভাবিক, থারিনিয়াস নিজেকে বলে উঠল। একজন ড্রাগন যতবার হিউম্যানদের প্রেমে পড়েছে ততবারই ভেনাসের ধ্বংস নেমে এসেছে। সবসময় এমনটাই হয়েছে। সে মনে মনে ভেবেছিল ড্রাগনের ভালোবাসা মশগুল হলে কি হতে পারে। প্রাচীন ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে ভালোবাসার জন্য ড্রাগনরা সব হারিয়েছে, আর সেই ড্রাগনদের শেষ অবস্থা ছিল করুণ। ভালোবাসা যে কতটা ধ্বংসাত্মক হতে পারে সেটি তার অজানা ছিল না। সে জানত জ্যাসপারের আবেগ তাকে অন্ধ করে দিতে পারে। এই আবেগই তাকে নিয়ে যাবে এক অন্ধকার পথে, যেখানে সে হারাতে পারে তার সবকিছু, শক্তি, রাজ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিওনা। যদি কিছু করতে না পারি, থারিনিয়াসের মনে এক শঙ্কা জাগল, তাহলে একদিন হয়তো আমাদের প্রিন্সও তাদের মতো হয়ে যাবে যারা প্রেমে পড়ার জন্য ভেনাসের সমৃদ্ধি ত্যাগ করেছে। থারিনিয়াস যখন কক্ষ থেকে বের হচ্ছিল তখন তার মনে গভীর উদ্বেগ ও হতাশা ছিল। সে জানত জ্যাসপারের জন্য এরকম কিছু ঘটলে তা শুধু তার জন্য নয়, বরং পুরো ভেনাসের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে। আমরা যতই চেষ্টা করি না কেন, সে ভাবতে লাগলো, প্রেমের এই অন্ধকার দিকে যাওয়ার পথটি ঠেকানো সম্ভব নয়। সে পা চালিয়ে যাচ্ছিল, কিন্তু মনে একটাই চিন্তা, জ্যাসপারের আবেগ আর তার কার্যকলাপ ভেনাসের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেবে কিনা। অ্যালিসাস বাইরে ঘুরতে যাওয়ার জন্য বায়না শুরু করেছে, কিন্তু জ্যাসপার কোনোভাবেই রাজি হচ্ছিল না। বিকেলের দিকে ফিওনা সোফায় বসে বই পড়ছিল, তখনই অ্যাথিরিয়ন সেখানে হাজির হয়। সিলভা বারবার অ্যাথিরিয়নকে বিরক্ত করছে বাইরে যাওয়ার জন্য। অ্যাথিরিয়ন সুযোগ বুঝে ফিওনার পাশে সোফায় বসল। বলছিলাম ফিওনা, চলো বাইরে ঘুরতে যাই সবাই মিলে, না হলে ওই সিলভার সাথে আমি একা একা যাব না, অস্বস্তিকর লাগে, অ্যাথিরিয়ন বলল। ফিওনা তখন হেসে দিল, বাহ, তুমি তো ওকে বেশ ভয় পাচ্ছ, মেয়েটা তো সুন্দর, ভয় পাও কেন? অ্যাথিরিয়ন মুচকি হাসল, আরে সুন্দর হলেই হবে, চিপকা চিপকি ভালো লাগে না আমার একদমই। ফিওনা একটু ঠাট্টা করেই বলল, এখন তুমি কি চাইছো রিয়ন? অ্যাথিরিয়ন আগ্রহের সাথে বলল, চলো সবাই মিলে যাই, আর বাইরে গিয়ে তুমি আমার সাথে সাথে থাকবে। ফিওনা একটু ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, থাকবো। অ্যাথিরিয়নের মুখে খুশির এক ঝলক দেখা গেল,
তারা দুজনেই জানতো কিছু সময় বাইরে কাটানো তাদের জন্য নতুন অভিজ্ঞতা হবে, বিশেষ করে যখন চারপাশে এত সুন্দর প্রকৃতি ও স্নিগ্ধ পরিবেশ রয়েছে। তারা সোফা থেকে উঠল এবং প্রস্তুতি নিতে শুরু করলো। ফিওনার মনে কিছুটা উত্তেজনা ছিল, কারণ সে জানতো বাইরে বের হলে হয়তো কিছু নতুন ও মজার অভিজ্ঞতা হবে। এদিকে জ্যাসপার ভাবল আপাতত অ্যালিসাকে খুশি রাখলেই তাড়াতাড়ি এখান থেকে বিদায় করা যাবে। তাই সে রাজি হলো আজকে সবাই মিলে পাহাড়ে ঘুরতে যাবে। বাইরের আবহাওয়া পাল্টে গেছে, শীতপ্রবাহ শুরু হয়েছে। ফিওনা তৎক্ষণাৎ তার গরম পোশাক পরে নিল। সে একটা ফুল হাতার সোয়েটার আর জিন্স পরল, যা তার উজ্জ্বল রূপকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। বাকিরাও নিজেদের সাজিয়ে নিল। সিলভা গাউন পরল, সঙ্গে একদম ফ্যাশনেবল একটা জ্যাকেট যুক্ত করল। অ্যালিসা গাউন পরিধান করে তার গায়ে একটা আধুনিক জ্যাকেট পরে নিল, যা তার রুচিশীলতার প্রতীক। জ্যাসপারও প্রস্তুত হচ্ছিল। তার গায়ের পোশাক একদম আলাদা। একটি ওভারকোট পরেছে যা সম্পূর্ণ কালো। ওভারকোটে ড্রাগনের জাতীয় চিত্র আঁকা রয়েছে, যা তার ড্রাগন পরিচয়ের সাথে মিল রেখে আরও গাঢ় একটা রূপ দেয়। কোঠায় দাঁড়িয়ে থাকা জ্যাসপারের দৃঢ়তার সাথে তার আভিজাত্য ফুটে উঠছে। শীতল বাতাসে সবাই যখন বাইরে বের হতে প্রস্তুত, তখন ফিওনা এবং অন্যরা বাইরে আসার জন্য মুখিয়ে আছে। জ্যাসপার কিছুটা উদ্বিগ্ন, কিন্তু সে জানে অ্যালিসাকে খুশি করতে পারলে শিগগিরই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। মাউন্টেন গ্লাস হাউস থেকে বেরিয়ে তারা পাহাড়ের বাগানের দিকে যাত্রা শুরু করলো। চারপাশে সাদা তুষারের চাদর, চমৎকার প্রাকৃতিক দৃশ্য ও কনকনে ঠান্ডা বাতাস তাদের সামনে হাজির হলো। ফিওনা প্রথমবারের মতো এমন পরিবেশে প্রবেশ করে অবাক হয়ে গেল। তার হৃদয়ে নতুন অভিজ্ঞতার জন্য উত্তেজনা বইতে লাগলো। বাহিরে আজকের বাগানটি তুষারের আবরণে ঢাকা। প্রতিটা ফুল যেন মাথা নিচু করে নুয়ে পড়েছে। তাদের রঙিন পাপড়িগুলো তুষারের ভারে আরোপিত হয়ে অস্পষ্ট হয়ে গেছে, কিন্তু তবুও তাদের সৌন্দর্য ম্লান হয়নি। চারপাশে কেবল তুষারের বিস্তৃত সাদা চাদর, যা সমস্ত দৃশ্যকে এক ভিন্ন আবহে রূপান্তরিত করেছে। গ্লাস হাউসের ভেতরে পরিবেশের শান্তির পাশাপাশি তাপমাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। হাউসের কাচের দেয়ালগুলো সূর্যের আলোকে প্রবাহিত করে, ফলে সেখানে এক উষ্ণতা বিরাজমান। ফিওনা সেখানে বসে তুষারপাতের দৃশ্য উপভোগ করতে পারে, কিন্তু বাইরের শীতল বাতাসের শিহরণ তাকে কিছুটা সংবেদনশীল করে তুলছে। ভেতরের উষ্ণতায় সে অনুভব করছে একটা নিরাপত্তার আবরণ, যেখানে বাইরের শীতের তীব্রতা রুক্ষ। বাইরের পৃথিবী তুষারের সাদা রূপে ঢাকা, যেন একটা বরফের রাজ্যে পরিণত হয়েছে। কিন্তু গ্লাস হাউসের ভেতরে তার সব কিছু ঠিক আছে। এমন দৃশ্য দেখে ফিওনার মনে হলো এই শীতে প্রকৃতি তার রহস্যময় রূপে মগ্ন হয়ে আছে, এবং সে নিজেকে এখানে নিরাপদ ও শান্তিপূর্ণ মনে করছে। ফিওনা এক কোণে দাঁড়িয়ে আছে, যেন সে এক দর্শক। তার চোখে পড়ে অ্যালিসা এবং জ্যাসপার। অ্যালিসা জ্যাসপারের কনুই ধরে রেখেছে, হাসতে হাসতে কিছু বলছে, আর জ্যাসপার কেমন শান্ত হয়ে সব শুনছে। আজকের গম্ভীরতা তার মুখে নেই, যেন কোনো অজানা সুখে মগ্ন। এই দৃশ্য দেখে ফিওনার অন্তরটা পুড়তে শুরু করে। হঠাৎ করে কেন যেন তার খুব কষ্ট হচ্ছে। সে নিজেকে সামলাতে চায়, কিন্তু মনে হচ্ছে সমস্ত অনুভূতি একসাথে ভেঙে পড়ছে। অ্যালিসার হাসি এবং জ্যাসপারের সহানুভূতি তাকে আরও বেশি বিচলিত করছে। সিলভা অ্যাথিরিয়নের হাত শক্ত করে ধরেছে, যেন সে তাকে ছেড়ে দিতে চাইছে না। অ্যাথিরিয়ন সিলভার ওই দৃঢ়তা থেকে মুক্তি পেতে চেষ্টা করলেও কোনোভাবে সেখান থেকে বের হতে পারছে না। এদিকে থারিনিয়াস এবং আলবিরা অ্যাকোয়ারা পাহাড়ের বাগান নিয়ে আলোচনা করছে। তাদের কথোপকথনে ফিওনার মনোযোগ নেই। সে যেন এক অদৃশ্য দেয়ালে ঘেরা, যেখানে সে আরেকজনের আনন্দে যোগ দিতে পারছে না। ফিওনার হৃদয়ে এক অসহায়ত্ব, এক দুর্বিষহ অনুভূতি বয়ে চলেছে। সে বুঝতে পারে এই মুহূর্তে সে একাকিত্বের অন্ধকারে ডুবে যাচ্ছে, যদিও চারপাশে সবার হাসি আর আনন্দের আওয়াজ।
ফিওনা পাতলা সোয়েটারে দাঁড়িয়ে থাকায় শীত থেকে সুরক্ষা পাচ্ছিল না। তার হাতগুলো আড়াআড়ি ধরে রেখেছিল, যেন শীতের প্রবাহ থেকে বাঁচতে পারে। হঠাৎ পেছন থেকে একজন এসে তার গায়ে একটা ওভারকোট জড়িয়ে দিল। এই স্পর্শে ফিওনার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। সে জানে যত্নশীল একমাত্র জ্যাসপারই তাকে এইভাবে ওভারকোট পরিয়ে দিতে পারে। কিন্তু মুহূর্তেই ফিওনার মনে হলো এই ওভারকোটের সুগন্ধটা অন্য কারো। ঘাড় ঘুরিয়ে তাকাতেই সে দেখল একজোড়া আকাশি রঙের নেত্রপল্লবের অধিকারী অ্যাথিরিয়ন তার দিকে তাকিয়ে মৃদু হাসছে। ফিওনার মনে একটা অস্বস্তি জন্ম নিল। অ্যাথিরিয়নের আন্তরিকতা তাকে বিব্রত করেছিল, কারণ সে জানে এই মুহূর্তে জ্যাসপারও কাছে আছে। দূর থেকে সিলভা তাদের দিকে তাকিয়েছিল, তার চোখে রাগের ঝিলিক। সে বুঝতে পারছিল না কেন অ্যাথিরিয়ন এত সাহস দেখাচ্ছে, কিন্তু ফিওনার মনে যে কষ্টের আগুন জ্বলছিল সেটা চেপে রাখতে পারছিল না। অ্যাথিরিয়ন তার আরও কাছে আসতে চেয়েছিল, আর তার এই স্নেহের প্রকাশ ফিওনার মনে দোলার সৃষ্টি করেছিল। ধন্যবাদ, ফিওনার সংকুচিত গলায় বলল, অ্যাথিরিয়নের দিকে তাকিয়ে। তুমি তো ঠান্ডায় কাঁপছ, অ্যাথিরিয়ন বলল। তার হাসিতে মিষ্টতা ছিল। ফিওনা অনুভব করল অ্যাথিরিয়নের সামনে তার হাসি আর কম্পন যেন একে অপরের সাথে যুদ্ধ করছে। সে ভেতরে ভেতরে জিজ্ঞেস করতে লাগলো, এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি এর চেয়ে কিছু বেশি? একদিকে তার প্রিয় জ্যাসপার আর অন্যদিকে অ্যাথিরিয়নের মৃদু হাসি। ফিওনার মনে একটা দ্বিধা তৈরি করলো। সে জানত সম্পর্কের এই জটিলতা তাকে আরও গভীর সমস্যায় ফেলতে পারে, কিন্তু কিছুতেই সে নিজেকে এই ভাবনাগুলো থেকে বের করতে পারছিল না। একটা মুহূর্তের জন্য যেন সব কিছু থমকে গেল। হঠাৎ করে তুষারের ঝড় শুরু হলো। ঝড়ো বেগের বাতাসে সাদা তুষার উঠছিল। চারিদিকে কেমন অন্ধকার হয়ে গিয়েছিল। সবাই দ্রুত মাউন্টেন গ্লাস হাউসের দিকে দৌড়াতে লাগলো, যেন ঝড় থেকে বাঁচার শেষ চেষ্টা। অ্যাথিরিয়ন ফিওনার হাত ধরে দৌড়াতে চাইল, কিন্তু সিলভা ঝড়ের গতি আর ভীতির আবহের দ্রুততার সাথে ফিওনার হাত থেকে অ্যাথিরিয়নের হাতটা ছাড়িয়ে নিল। অ্যাথিরিয়ন অবাক হয়ে গেল। তার বুঝতে না পারার কারণে হাত ধরে থাকার অনুভূতি হারিয়ে গেল। ফিওনা কিছু বলতে চাইল, কিন্তু তখনই ঝড়ের প্রবল বেগে চারপাশের সবাই একত্রে দৌড়াচ্ছিল। হঠাৎ ফিওনার হাতে একটা শক্ত টান অনুভব হলো। সে বুঝতে পারল কেউ তাকে হঠাৎ করে শক্ত করে টেনে নিচ্ছে। কিছুই বুঝে উঠতে পারছিল না। সে কেবল পেটের মধ্যে কারো একজোড়া হাত অনুভব করল, যা ওর পেটে শক্ত করে ধরে রেখে আলগা করে নিল। সেই অচিন অপরিচিত শক্তি তাকে অন্য পাশে তুলে নিল, যেন ঝড়ের চাপে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। কি হচ্ছে? ফিওনা চিৎকার করে উঠল, কিন্তু তার শব্দ বাতাসের সঙ্গে মিশে গেল। অবশেষে ঝড়ের গর্জনের মধ্যে ফিওনা দেখল যে সে জ্যাসপারের কাছে পৌঁছে গেছে। জ্যাসপারের চোখে একটা দৃষ্টির তীব্রতা ছিল, তার উদ্বেগ ও রাগের মিশ্রণ। তুমি ঠিক আছো? জ্যাসপার জিজ্ঞেস করল, তার গলায় উদ্বেগ স্পষ্ট। হ্যাঁ, ফিওনা দ্রুত উত্তর দিল। কিন্তু তুমি এখানে থাকো, সে জোর দিয়ে বলল। তার হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন আরেকবার তাকে হারাতে না পারে। ঝড়ের শব্দের মধ্যে তাদের চারপাশে নীরবতার একটা অনুভূতি তৈরি হলো। আচমকা জ্যাসপার ফিওনার গা থেকে অ্যাথিরিয়নের দেওয়া ওভারকোট খুলে পাশে ছুঁড়ে মারল। ফিওনা বিস্মিত হয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট নড়ছিল কিছু বলতে, কিন্তু জ্যাসপারের চোখের দৃষ্টির গম্ভীরতা তাকে থামিয়ে দিল। সেই চোখে যেন আগুন জ্বলছে, এক অদ্ভুত দাবি আর অধিকারবোধের সঙ্গে। এটা কি করলেন? এভাবে জ্যাকেট ছুঁড়ে মারলেন কেন? ফিওনা বলল, তার কণ্ঠে অসহায়তার ছাপ। কারণ হচ্ছে, জ্যাসপার কড়া গলায় বলল, ওটাতে অ্যাথিরিয়নের স্পর্শ আর ঘ্রাণ লেগে আছে। আমি সব সহ্য করব না হার্মিংবার্ড, তুমি আমার কাছাকাছি থাকবে, আর তোমার শরীরে অন্য কারো ঘ্রাণ থাকবে, এটা আমি কখনোই মেনে নেব না। ফিওনার মুখে বিস্ময়ের ছাপ আরও গভীর হলো।
আপনি এটা নিয়ে এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেন? এটা তো শুধুমাত্র একটা জ্যাকেট। তোমার কাছে হয়তো কিছু না, জ্যাসপার তাকে বাধা দিয়ে বলল, কিন্তু আমার কাছে এটা অনেক বড় কিছু। তোমার শরীরে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কিছু নয়। কথা বলেই সে নিজের ওভারকোট শক্ত করে ফিওনার গায়ে জড়িয়ে দিল, যেন তাকে নিজের কোনো এক বিশেষ চিহ্ন দিয়ে চিহ্নিত করছে। ফিওনার গাল লাল হয়ে উঠল। ঠান্ডার জ্যাসপারের স্পর্শ মিশে তার ভেতরে এক অজানা উষ্ণতার সৃষ্টি করল। সে কোনো কথা বলার চেষ্টা করলো, কিন্তু কোনো শব্দ বেরোলো না। এখন চুপ করে থাকো, জ্যাসপার বলল। তার গলা একটু নরম হয়ে এসেছে। তুমি আমার হার্মিংবার্ড, শুধুই আমার, এটা কখনোই ভুলে যেও না। ফিওনা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার হৃদয়ের ধুকপুকানি যেন ঝড়ের শব্দকে ছাড়িয়ে গেল। এই দাবির মধ্যে কোথাও যেন এক ধরনের মায়া আর সুরক্ষার আশ্বাস ছিল, যা তাকে না চাইতেও শিহরিত করল। ফিওনা একটু রাগী সুরে বলল, আর আপনাকে যে অ্যালিসা ছুঁয়েছে, তার বেলায়? জ্যাসপার হালকা হাসল। তারপর ধীরে ধীরে ফিওনার দিকে ঝুঁকে এসে মৃদু কণ্ঠে বলল, ও, তোমার জেলাসি হচ্ছে? ফিওনা তৎক্ষণাৎ জবাব দিল, তো হবে না কেন? আপনি করতে পারেন, আপনাকে সবাই ছুঁতে পারবে। আর আমার বেলায়? তার কথা শেষ হওয়ার আগে জ্যাসপার তার মুখে আঙুল চেপে ধরল। ফিওনা থেমে গেল। তার সবুজ চোখগুলো একদম শান্ত, অথচ দৃঢ়। চারপাশে তুষারের ঝড় তখন থেমে গেছে। ফিওনা তাকিয়ে আছে সেই সবুজ চোখের গভীরতায়। তার মনে হচ্ছে যেন জ্যাসপারের দৃষ্টি একসাথে তাকে আটকে রাখছে এবং অদ্ভুতভাবে সান্ত্বনাও দিচ্ছে। বাতাসে তখন শুধুই নীরবতা, যেন পুরো পৃথিবী থেমে গেছে তাদের এই ক্ষণিক মুহূর্তের সাক্ষী হতে। ফিওনা জ্যাসপারের হাত সরিয়ে নিজের মুখটা ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু তার শক্তির কাছে হার মেনে থেমে গেল। তার চোখে রাগ আর অপমানের মিশ্রণ ফুটে উঠল। আপনার সব কিছু ঠিক, আর আমার প্রতিটা কাজ ভুল, এই কি আপনার নীতি? ফিওনা বলে উঠল, কণ্ঠে অভিমান। জ্যাসপারের ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটল। নীতি নয় হার্মিংবার্ড, এটা আমার নিয়ম। আমি যা করি তা আমি বুঝেই করি, কিন্তু তোমার বিষয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারি না। তুমি আমার কাছ থেকে দূরে যাও, আমি সহ্য করব, কিন্তু অন্য কেউ তোমার কাছে আসবে, সেটা আমি মেনে নিতে পারবো না। ফিওনা এক মুহূর্ত নীরব থেকে বলল, আপনার এই অধিকারবোধ আমাকে দমিয়ে রাখছে। আপনি কিভাবে ভাবেন যে আপনি আমার সব সিদ্ধান্ত নিতে পারবেন? জ্যাসপার তার দিকে আরেকটু ঝুঁকে এলো। তার সবুজ চোখ জোড়ায় গভীর এক ঝলক। তোমার বিষয়ে আমার অধিকার জন্মায়নি হার্মিংবার্ড, এটা আমি নিজের করে নিয়েছি। কারণ তুমি শুধু আমার, শুধুই আমার। ফিওনা তার হৃদয়ে দ্রুত স্পন্দনকে সামলানোর চেষ্টা করল। তার কণ্ঠ নরম হয়ে এলো। আপনার এই দাবি একদিন আপনাকেই সমস্যায় ফেলবে প্রিন্স। জ্যাসপার হেসে উঠল। ফিওনার মুখে প্রথমবার তাকে কিছু একটা সম্বোধন করতে দেখে। সেই হাসিতে এক ধরনের আত্মবিশ্বাস আর রহস্য ছিল। সমস্যা আমাকে ভয় পায় হার্মিংবার্ড, তুমি শুধু আমার কথা মনে রেখো। অ্যাথিরিয়নের থেকে দূরে থাকবে, এটাই আমার শেষ বার্তা। ততক্ষণে তুষারের ঝড় থেমে গেছে। চারপাশে কেবল সাদা বরফের আস্তরণ আর এক নিস্তব্ধ পরিবেশ। ফিওনা আর কিছু না বলে জ্যাসপারের চোখে তাকিয়ে থাকলো। সেই চোখে এক অদ্ভুত মায়া, দাবি আর এমন কিছু ছিল যা সে বুঝতে পারছিল না। ফিওনা দ্রুত বুঝতে পারল জ্যাসপারের শরীর ঠান্ডায় জমে যাচ্ছে। জ্যাসপারের গায়ে এখন পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা, আর পাতলা ফিনফিনে সাদা শার্ট গায়ে জড়ানো। ওভারকোট খুলে ফিওনাকে জড়িয়ে দিয়েছে। ঠান্ডায় তার রক্তিম বেগুনি ঠোঁট আর পাতলা শার্টের নিচে ঠান্ডায় কাঁপতে থাকার শরীরটা যেন প্রতিটা মুহূর্তে আরও দুর্বল হয়ে পড়ছে। জ্যাসপারের এই অবস্থা দেখে ফিওনার অন্তরে অজানা এক যন্ত্রণা আর উদ্বেগ ছড়িয়ে পড়ল। আপনার তো ঠান্ডা লাগছে, কি দরকার ছিল ওভারকোটটা ছুঁড়ে ফেলে দেওয়া, আর আমাকে আপনার ওভারকোট দিয়ে দিলেন? আপনি কি পাগল?
ফিওনা তার দিকে এগিয়ে গিয়ে ধমকের সুরে বলল, চোখে চিন্তার ছাপ স্পষ্ট। জ্যাসপার মৃদু হেসে বলল, যদি তুমি উষ্ণ থাকো আমার ঠান্ডা কোনো ব্যাপার না, আমি সহ্য করতে পারি। ফিওনা তার কথায় আরো বিরক্ত হয়ে বলল, সহ্য করতে পারছেন না এটা আমি স্পষ্ট দেখছি। আপনার ঠোঁটের রং দেখেছেন, ঠান্ডায় কালশিটে হয়ে গেছে, শরীরও কাঁপছে ঠান্ডায়। এটা কোন ধরনের বোকামি প্রিন্স? জ্যাসপার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ফিওনা থামিয়ে দিয়ে বলল, একদম চুপ। আপনি যদি নিজেকে এভাবে ঝুঁকিতে ফেলেন তাহলে আমি ওভারকোটটা নেব না। ফিওনা ওভারকোট খুলে তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করল, কিন্তু জ্যাসপার শক্ত হাতে তা ফিরিয়ে দিল। হার্মিংবার্ড, আমি বলেছি তুমি আমার কাছে সব কিছু। আমার জ্যাকেট থাকুক বা না থাকুক তাতে কিছুই যায় আসে না, কিন্তু তোমার শরীরেই ঠান্ডা সহ্য করবে না, তাই এটা থাক। জ্যাসপার আরও একবার ওভারকোটটা তার গায়ে টেনে দিল, যেন এটা তার শেষ কথা। ফিওনা এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থাকল, তার ঠোঁট কেঁপে উঠল, রাগে, অভিমানে আর কোথাও যেন এক অদ্ভুত কৃতজ্ঞতায়। সে আর কিছু না বলে হঠাৎ করে তার ছোট্ট হাত দিয়ে জ্যাসপারের হাতটা ধরে টানল। আপনার এগোইমি আমি বুঝেছি, কিন্তু এখন আপনি আমার সাথে চলুন। আপনার এই অবস্থায় বাইরে থাকা উচিত না। তুষারের সাদা চাদরে ঢাকা বিস্তীর্ণ পথে জ্যাসপার ফিওনাকে কোলে তুলে নিল। চারপাশে ঠান্ডা হিমশীতল হাওয়া বয়ে চলেছে, কিন্তু জ্যাসপার যেন তার নিজের শরীরের সমস্ত শীতলতাকে উপেক্ষা করেই হাঁটা শুরু করল। ফিওনার পায়ে ঠান্ডা যাতে না লাগে সেটাই যেন তার একমাত্র লক্ষ্য। ফিওনা বিস্ময়ে বলল, আপনি কি করছেন? নামান আমায়। এমন কেউ দেখে ফেললে কি ভাববে? আর আপনার তো ঠান্ডাও লাগছে। তার গলায় লজ্জা মেশানো উৎকণ্ঠা। জ্যাসপার তার গম্ভীর দৃষ্টি সামনের দিকে রেখে মৃদুস্বরে বলল, লাগুক ঠান্ডা। তার কণ্ঠে এমন এক অদ্ভুত দৃঢ়তা যেন এই কথার পরে কিছু বলারই আর জায়গা নেই। ফিওনা জানে জ্যাসপারকে কিছু বলা মানে বাতাসের বিপরীতে কথা বলা। তার মন যা চায় সেটাই সে করবে। তাই আর কোনো প্রতিবাদ না করে ফিওনা একটু ভালো করে জ্যাসপারের ঘাড়ে হাত দিয়ে জড়িয়ে ধরল, যেন সে নিজেই জ্যাসপারের উষ্ণতার আশ্রয় হয়ে উঠতে চায়। তুষারের প্রবল ঠান্ডায় তার পাতলা শার্টের নিচে শরীরটা যেন জমে যাচ্ছে, কিন্তু ফিওনার গায়ে যেন এক বিন্দু অসুবিধা না হয় সেই চিন্তায় সে যেন নিজেকেই তুচ্ছ করে দিয়েছে। একসময় ফিওনা আর কিছু না বলে জ্যাসপারের গলা জড়িয়ে ধরে জ্যাসপারের ঘাড়ের কাছে মুখ গুজে রাখল। তার উষ্ণ নিঃশ্বাস হালকা স্পর্শ করল জ্যাসপারের ঘাড়ের ট্যাটুটির উপর। সেই স্পর্শে জ্যাসপার হঠাৎই যেন সমস্ত শীতলতার পর্দা সরিয়ে ফেলল। ফিওনার স্পর্শ তার রক্তে এমন এক অদ্ভুত উষ্ণতা জাগিয়ে দিল, যা তাকে শক্তি জুগিয়েছিল সমস্ত ঠান্ডা নিমিষেই গায়েব করার। তার পায়ের নিচের তুষার ক্রমাগত চাপা পড়ছে, কিন্তু তার দৃঢ় পায়ের গতি থামছে না। ফিওনার নীরব উপস্থিতি আর জ্যাসপারের অটুট সুরক্ষা, দুজনের মাঝে এই মুহূর্তে যেন তুষারাবৃত প্রকৃতি মিশে এক অনন্য রোমান্স তৈরি করল। দুদিন পেরিয়ে গেছে। অ্যালিসার সিলভা এখনও মাউন্টেন গ্লাস হাউসে অবস্থান করছে। তাদের উপস্থিতিতে জ্যাসপার কোনো মিশনেই যাচ্ছে না। থারিনিয়াস একাধিকবার জিজ্ঞেস করেছে তার পরিকল্পনার ব্যাপারে, কিন্তু প্রতিবারই জ্যাসপার এক কথায় জানিয়ে দিয়েছে, ফিওনাকে আমি এখানে অ্যালিসার সিলভার সঙ্গে একা রেখে যেতে পারবো না। থারিনিয়াস একটু বিরক্ত হলেও কিছু বলার সাহস করেনি। সে জানে জ্যাসপারের জেদ ভাঙানো সহজ নয়। অন্যদিকে ফিওনা এসব কথা শুনে বেশ অস্বস্তি বোধ করছে। সে বুঝতে পারছে না এটা কি জ্যাসপারের সুরক্ষার অজুহাত নাকি তার প্রতি কোনো অতিরিক্ত অনুভূতি। অ্যালিসা অবশ্য খুবই স্বাভাবিক আচরণ করছে, যেন কিছুই ঘটেনি। মাঝে মাঝে সে জ্যাসপারের সঙ্গে হাসি তামাশা করে, আর সিলভা যেন ইচ্ছে করে ফিওনার প্রতি ঈর্ষা প্রকাশ করছে। এই পরিস্থিতির মাঝে ফিওনার মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে। তার কাছে মনে হচ্ছে জ্যাসপারের এই অতিরিক্ত যত্নশীলতা যেন কোনো অজানা ঝড়ের পূর্বাভাস দিচ্ছে।
পুষ্পরাজ পাহাড়ে অবস্থিত গোপন ল্যাবরেটরির ভেতর গুনগুন শব্দের যন্ত্রপাতি চলছিল। বিশাল এক ট্রান্সমিশন ট্যাঙ্ক মাঝখানে স্থাপন করা হয়েছে, যার চারপাশে লাল ও নীল রঙের লাইট দপদপ করছে। জ্যাসপার, থারিনিয়াস আর মিস্টার চেনসিং মাথা নিচু করে বিভিন্ন পরিমাপ ও হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। টেবিলের উপরে রাখা বিশাল স্ক্রিনে ভেনাসের ছবি ফুটে উঠেছে। স্ক্রিনের ডান দিকে বিভিন্ন রাসায়নিক গ্যাসের অনুপাত দেখা যাচ্ছে। অক্সিজেন 37%, হাইড্রোজেন 41% এবং কার্বন 22%। ভেনাসের বায়ুমণ্ডলে এই উপাদানগুলো প্রেরণ করার মাধ্যমে নতুন পরিবেশ তৈরির পরিকল্পনা চলছে। জ্যাসপার একটা হোলোগ্রাফিক প্রজেকশন তুলে বলল, ভেনাসের বায়ুমণ্ডলে এই উপাদানগুলো মিশিয়ে দিতে হবে এমন উচ্চমাত্রায় যাতে এটা দীর্ঘস্থায়ীভাবে বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করতে পারে। তবে এর জন্য প্রাথমিক পদ্ধতিতে সব গ্যাস সংকুচিত করে উচ্চচাপের ধারায় প্রেরণ করতে হবে। থারিনিয়াস তার ডান হাতে পরা প্রযুক্তিগত গ্লাভস দিয়ে কিছু নির্দেশ দিল। হঠাৎই মাঝের ট্রান্সমিশন ট্যাঙ্কের ভেতরের রং পরিবর্তন হতে শুরু করলো। জ্যাসপার বলল, প্রথম ধাপে হাইড্রোজেন সংকুচিত করে এক ধরনের সুপার ফ্লুইডে পরিণত করা হবে। ট্যাঙ্কের ভেতরে থাকা তরল হাইড্রোজেন ক্রমেই স্থির হয়ে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়তে শুরু করল। মিস্টার চেনসিং তখন একটা কন্ট্রোল প্যানেলে দাঁড়িয়ে বলল, এই সিস্টেমের মাধ্যমে সংকুচিত গ্যাসগুলো থারিনিয়াসের বাহনের ইলেকট্রোম্যাগনেটিক স্টোরেজ সেলে পাঠাবো। ভেনাসে পৌঁছে একটা নির্দিষ্ট উচ্চতায় এটি মুক্তি পাবে। এরপর জ্যাসপার তার হাতে থাকা পোর্টেবল ডিভাইস দিয়ে আরেকটা নির্দেশ দিল। সঙ্গে সঙ্গে ট্রান্সমিশন ট্যাঙ্কের আরেক পাশে রাখা অক্সিজেন ট্যাঙ্ক থেকে বিশুদ্ধ অক্সিজেন সংগ্রহ শুরু হলো। এর চারপাশে নীল আলোর ঝলকানি দেখে থারিনিয়াস মৃদু হাসল। মানুষেরা সত্যি বিজ্ঞানকে জাদুতে পরিণত করেছে। সর্বশেষ কার্বন সংগ্রহের পালা। এটি আরও জটিল, কারণ কার্বনকে কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন করে সংকুচিত করা হচ্ছে। মিস্টার চেনসিং সতর্ক গলায় বলল, এই প্রক্রিয়ায় খুব বেশি চাপ দিলে মিশ্রণটি অস্থিতিশীল হয়ে পড়তে পারে। ট্রান্সমিশন শেষ হলে থারিনিয়াস তার বাহনের কাছে দাঁড়িয়ে গেল। একটা গোলাকার প্ল্যাটফর্ম ভেসে উঠল, যার কেন্দ্র থেকে আলোক রশ্মি বেরিয়ে আসছে। প্ল্যাটফর্মের উপর রাখা হলো সংকুচিত গ্যাসের পাত্র। জ্যাসপার বলল, সব প্রস্তুত। কালকের মধ্যে এগুলো ভেনাসে পৌঁছানো হবে। তুমি শুধু গন্তব্যে পৌঁছানোর পর ডিকম্প্রেশন চালু করবে। থারিনিয়াস পাত্রগুলো নিজের হাতে তুলে নিয়ে একটা বিশেষ চেম্বারে রাখল, যা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে নিরাপদ করা হয়েছে। গম্ভীর কণ্ঠে সে বলল, আমার উপর ভরসা রাখুন প্রিন্স, ভেনাস এই উপহার সসম্মানে গ্রহণ করবে। চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে তারা আবার ল্যাবের পর্দা নামিয়ে দিল, যেন এই বিপ্লবী কাজের গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে। ল্যাবের ভেতরে থমথমে পরিবেশ। জ্যাসপার পর্দার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকল। স্ক্রিনে ভেনাসের লাইভ ফিড ভেসে উঠছে। চরম উষ্ণ পরিবেশ, বিষাক্ত মেঘের আস্তরণ। এই মিশনের সফলতা তার জাতির জন্য অপরিহার্য। তবুও এই মুহূর্তে তার মন বারবার অন্য কোথাও চলে যাচ্ছে। ফিওনা। জ্যাসপার ধীরে ধীরে মুখ তুলে বলল, থারিনিয়াস, এই মিশন তোমার হাতে দিচ্ছি। থারিনিয়াস অবাক হয়ে তাকিয়ে বলল, সাথে আপনি গেলে ভালো হতো না? এত গুরুত্বপূর্ণ উপাদান আমার হাতে দিলে যদি কোনো ভুল হয়ে যায়। জ্যাসপার সামনের দিকে কয়েক ধাপ এগিয়ে তার সামনে দাঁড়ালো। সবুজ চোখ দুটো দৃঢ়তায় জ্বলছিল। তুমি আমাকে চেনো না থারিনিয়াস। আমি কাউকে এত সহজে বিশ্বাস করি না। তবে তুমি আমার অনুগত সঙ্গী। এই কাজে আমার চেয়ে বেশি তোমার অভিজ্ঞতা আছে। থারিনিয়াস এক মুহূর্ত ভেবে নিল, তারপর বলল, আপনার আসল কারণটা বলুন প্রিন্স, আপনি কেন যাচ্ছেন না? জ্যাসপার এক চিলতে হাসি দিয়ে বলল, এটা ব্যক্তিগত। আমি ফিওনাকে একা রেখে যেতে পারি না। ওই পরিবেশে নতুন এবং এখানে অ্যালিসার সিলভা রয়েছে। আমি ওকে সুরক্ষিত রাখতে চাই। থারিনিয়াস কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে বলল,
আপনি সত্যিই বদলে যাচ্ছেন প্রিন্স অরিজিন। একজন মানুষের জন্য এতটা চিন্তা। জ্যাসপার হাত তুলে থামিয়ে দিল। এটা নিয়ে এখন আলোচনা করার সময় নেই। তুমি প্রস্তুতি নাও, সবকিছু সঠিকভাবে সম্পন্ন করতে হবে। ল্যাবের একপাশে রাখা সংকুচিত গ্যাসের কন্টেনারগুলো থারিনিয়াসের দিকে নির্দেশ করে জ্যাসপার বলল, তোমার বাহন সম্পূর্ণ নিরাপদ এবং ভেনাসে পৌঁছানোর সময় সব ধাপে যোগাযোগ করবে। আমি তোমার অবস্থান সবসময় পর্যবেক্ষণ করব। থারিনিয়াস তার ডান হাত বুকে রেখে সম্মানের ভঙ্গিতে বলল, আপনার আদেশ যথার্থ প্রিন্স। জ্যাসপার এবার চেয়ারে বসে গভীরভাবে শ্বাস নিল। ফিওনার মুখটি মনে পড়ল। সে জানে এই মিশন তার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ফিওনার সুরক্ষা তার কাছে এখন সবার আগে। আমার দায়িত্ব শুধুই আমার জাতির প্রতি নয়, আরেকটা দায়িত্ব এখন আমার কাছে নতুনভাবে এসেছে, সে মৃদু স্বরে বলল। থারিনিয়াস প্রস্তুতি নিয়ে দ্রুত ল্যাব থেকে বেরিয়ে গেল। জ্যাসপার স্ক্রিনে চোখ রেখে গভীর মনোযোগে পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলো, যেন সবকিছু নিখুঁতভাবে সম্পন্ন হয়। রাতের বেলায় জ্যাসপার দরজা দিয়ে ঢুকেই সোজা লিভিং রুমে গেল। তার সাদা শার্টটা ভেজা তুষারে নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে এখন কালো শার্টের উপর লম্বা হুডি পরে আছে। লিভিং রুমের আলো মৃদু আগুনের কুণ্ডুলি চিমনিতে জ্বলছে, কিন্তু অ্যালিসার মুখের অভিব্যক্তি দেখে মনে হলো যেন আলো এখানে গম্ভীর হয়ে গেছে। জ্যাসপার থমথমে গলায় বলল, অ্যালিসা, এত রাতে এখানে বসে আছো কেন? অ্যালিসা উঠে দাঁড়ালো। তার নীলচে পোশাক বাতাসে হালকা দুলছে। একটু চঞ্চল কণ্ঠে বলল, আপনার জন্য বসে আছি প্রিন্স। জ্যাসপার এক মুহূর্তের জন্য থেমে তাকে নিরীক্ষণের দৃষ্টিতে দেখল। তারপর গম্ভীরভাবে বলল, আমার জন্য খামোখা অপেক্ষা করছো কেন? তুমি জানো না আমার সময়ের কোনো ঠিক ঠিকানা নেই? অ্যালিসা এক পা এগিয়ে এসে মৃদু স্বরে বলল, জানি, কিন্তু তবুও মনে হলো আপনার সাথে কিছু কথা বলা দরকার। জ্যাসপার ভ্রু কুঁচকে তাকালো। তোমার কথাগুলো কি এত জরুরি যে রাত জাগতে হবে? অ্যালিসা এক মুহূর্ত চুপ রইল, তারপর একটু সাহস নিয়ে বলল, প্রিন্স, আপনি নিজেকে সব সময় দূরে রাখেন, কিন্তু আপনার প্রিয়জনরা কখনো আপনার থেকে দূরে থাকে না। আমরা সব সময় আপনার আশেপাশেই থাকি। জ্যাসপার হালকা বিরক্তি নিয়ে একপাশে বসে পড়ল। হাত দিয়ে চুল সরিয়ে বলল, তুমি জানো অ্যালিসা, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। ব্যক্তিগত সম্পর্কের জন্য আমার কাছে সময় নেই, আর এটাই আমি শুরু থেকেই বলছি। অ্যালিসা এবার একটু অভিমান নিয়ে বলল, আপনার ব্যক্তিগত সম্পর্কের জন্য সময় নেই, কিন্তু ফিওনার জন্য সব কিছুতেই সময় হয়ে যায়, তাই না প্রিন্স? জ্যাসপার মুহূর্তেই চুপ হয়ে গেল। তার চোখের গভীরে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল, যেন প্রশ্নটা তার ভেতর কোনো না বলা সত্যকে ছুঁয়ে দিয়েছে। কিন্তু সে শান্ত গলায় বলল, তুমি যা বলছো অ্যালিসা, তার কোনো ভিত্তি নেই। আমি যা করি তা আমার সিদ্ধান্তে করি। অ্যালিসা এবার আর কোনো উত্তর দিল না। সে জানতো জ্যাসপারের সামনে বেশি যুক্তি দিয়ে লাভ নেই। সে একপাশে ফিরে আসনটিতে বসে বলল, ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, এখন আমি যাচ্ছি। জ্যাসপার তার যাওয়া দেখল, কিন্তু কিছুই বলল না। তার চোখে গভীর এক চিন্তার ছাপ ফুটে উঠল, যা শুধু অন্ধকার রাতেই প্রকাশ পায়। জ্যাসপার ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার ভারী বুটের শব্দ শীতল মেঝেতে ছড়িয়ে পড়ছিল। তুষারের স্নিগ্ধতা যেন এখনো তার চুলের শেষ প্রান্তে আটকে ছিল। উপরে পৌঁছে সে এক মুহূর্ত থেমে ফিওনার কক্ষের দরজার সামনে দাঁড়ালো। চোখের পলকে তার আঙুল সাইড প্যানেলে গিয়ে স্পর্শ করল। একটা লাভ সিগন্যাল সক্রিয় হয়ে উঠল, একটা লালচে আলো যা ধীরে ধীরে জ্বলতে নিভতে লাগলো। এই সিগন্যালটাই দুদিন আগেই সেট করে নিয়েছে জ্যাসপার। আগেই ফিওনাকে সব বুঝিয়ে দিয়েছিল। এর মানে একটাই, জ্যাসপার তাকে এখন তার কক্ষে চায়। এটি কোনো আদেশ নয়, কিন্তু তা এক ধরনের অনুরোধ। যদিও জ্যাসপারের মতো একজনের পক্ষ থেকে অনুরোধ শব্দটা একটু অবাস্তব মনে হয়।
ফিওনা তখন নিজের বিছানায় বসে একটা বই পড়ছিল। আলো কমিয়ে দেওয়া ছিল, বাইরের হিমশীতল বাতাস দেয়ালের কাছে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ সিগন্যালের আলো তার চোখে পড়ল। সে জানত এটি অবহেলা করার মতো কিছু নয়। জ্যাসপারের উপস্থিতি এবং সিদ্ধান্ত সবসময় অদৃশ্য শক্তির মতো কার্যকর। ফিওনা বইটি পাশে রেখে উঠে দাঁড়ালো। তার মনে প্রশ্ন জাগলো, এত রাতে হঠাৎ কেন ডেকেছে? ফিওনা দ্রুত তার শালটি গায়ে জড়িয়ে দরজা খুলে বাইরে বের হলো। লম্বা করিডোরটি ফাঁকা, তবে করিডোরের শেষ প্রান্তে জ্যাসপারের কক্ষের দরজার নিচ থেকে হালকা আলো ঠিকরে বেরোচ্ছে। ফিওনা ধীরে ধীরে হাঁটতে লাগলো, তার মনে অজানা উত্তেজনা। কক্ষে প্রবেশ করার আগে ফিওনা এক মুহূর্ত থেমে গভীর শ্বাস নিল। তারপর দরজার সামনে দাঁড়াতেই স্লাইডিং হয়ে খুলে যায় আর ফিওনা ভেতরে ঢুকলো। জ্যাসপার কাচের দেয়ালের পাশে দাঁড়িয়েছিল। বাইরে বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য চাঁদের আলোয় ঝলমল করছে। জ্যাসপারের চোখে গভীর চিন্তার ছাপ। সে ধীরে ধীরে ঘুরে ফিওনার দিকে তাকালো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম হার্মিংবার্ড, বলল জ্যাসপার শান্ত গলায়। তার গ্রিন আইরিশ যেন আরো রহস্যময় দেখাচ্ছে। তোমার সাথে কিছু কথা আছে। ফিওনা জানত যখনই জ্যাসপার তাকে এভাবে ডাকে তখন তার কথাগুলোর মধ্যে সবসময় কোনো গভীর অনুভূতি লুকিয়ে থাকে। ফিওনা ধীরে ধীরে আরো কাছে এগিয়ে গেল। তার কণ্ঠে ছিল মৃদু উত্তেজনার আভাস। এত রাতে কেন ডেকেছেন? যদি কেউ দেখে ফেলে? ফিওনা তার সন্দেহ আর অস্বস্তি লুকিয়ে রাখতে পারছিল না। জ্যাসপার হালকা হাসল। তার সবুজ চোখ দুটো যেন গভীর অন্ধকারে জ্বলে উঠল। সে এক পা সামনে এগিয়ে এসে বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান। তার গম্ভীর দৃঢ় স্বরটি ফিওনার বুকের ভেতর যেন অদ্ভুত শিহরণ জাগালো। চারপাশের নিস্তব্ধতা যেন এই কথাগুলোকেই আরো তীক্ষ্ণ করে তুলল। ফিওনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। তার কণ্ঠ কাঁপল একটু। তাহলে কেন ডেকেছেন তাড়াতাড়ি বলুন। জ্যাসপার এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর দেয়ালের পাশে গিয়ে বাইরের তুষারময় দৃশ্যের দিকে তাকালো। তার দীর্ঘ নীরবতার পর সে বলল, আমি যখন তোমাকে ডাকি তখন কারণ জানতে চাওয়ার প্রয়োজন নেই। কারণটা সব সময় তোমার জন্যই হয়। ফিওনা একেবারে স্থবির হয়ে গেল। জ্যাসপারের কথাগুলো সরাসরি, কিন্তু তার চোখের গভীরতা আর অচেনা আবেগ ফিওনাকে আরো বিভ্রান্ত করল। কিন্তু ফিওনা সাহস করে বলল, আপনার যা ইচ্ছে তাই করতে পারেন বলে এরকম করবেন, এটা তো ঠিক না। আমি একটা মানুষ, আপনি কি সেটা বুঝতে পারেন? জ্যাসপার ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালো। সে এক পা ফিওনার দিকে এগিয়ে এসে বলল, ঠিক তুমি মানুষ, কিন্তু তুমি সেই মানুষ যাকে আমি ছাড়া অন্য কারো কাছে যেতে দেব না। আর এটাই বাস্তবতা, যেটা তোমাকে মানতে হবে। তার স্বর গভীর, কিন্তু তার চোখে যেন একটা অদ্ভুত কোমলতা ফুটে উঠল। এই কোমলতা ফিওনাকে বিভ্রান্ত করল, যেন সে বুঝতে পারল না এটা হুমকি নাকি ভালোবাসার দাবি। জ্যাসপার ফিওনার দিকে তাকিয়েছিল গভীর দৃষ্টিতে। তার এতটা কাছে যে ফিওনা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। একটু নিচু হবেন? ফিওনার অনুরোধে জ্যাসপার সামান্য ঝুঁকল। তবে তার চোখে মৃদু একটা ছায়া খেলে গেল, একটা ভুল বোঝাবুঝির ছায়া। সে ভেবেছিল হয়তো ফিওনা তাকে চুম্বনের জন্য বলছে, তাই সে আরও একটু কাছে এলো, এতটাই যে ফিওনার গালে তার নিঃশ্বাস স্পষ্ট অনুভূত হলো। ফিওনার চোখ তখন বিস্ময়ে বড় হয়ে গেল। সে সেই মুহূর্তে কিছু বলার ভাষা খুঁজে পেল না। তবে পরের মুহূর্তেই ফিওনা নিজের হাত বাড়িয়ে জ্যাসপারের চুলে লেগে থাকা তুষারগুলো আস্তে করে মুছে দিল। এগুলো চুলে লেগেছিল, ফিওনা বলল মৃদু হেসে। জ্যাসপার বুঝতে পারল যে সে ভুল বুঝেছিল। তার ঠোঁটের কোণে এক মুহূর্তের জন্য মৃদু হাসি ফুটে উঠল। তাহলে তুমি আসলে আমার চুল ঠিক করতে চাইছিলে? জ্যাসপার বলল, গলায় মিশ্রিত মজার কৌতূহল। ফিওনা একটু অপ্রস্তুত হাসল। হ্যাঁ, তাছাড়া আর কি?
আপনি কি অন্য কিছু ভাবছিলেন? জ্যাসপার কোনো উত্তর দিল না, তবে তার চোখে একটা মৃদু দুষ্টুমি মেশানো চাহনি ছিল। সে সামান্য দূরে গিয়ে বলল, তুমি যদি অন্য কিছু করতে চাইতে আমি না করতাম না। ফিওনা লজ্জায় গাল দুটো লাল করে ফেলল। আপনার মতো একজন ড্রাগনের কাছে এসব কথা খুব সহজ হবে, কিন্তু আমার জন্য নয়। সে গম্ভীরভাবে বলল, যদিও তার গলার স্বরে একটা কাঁপুনি ছিল। জ্যাসপার হেসে বলল, তোমার সরলতাই তো তোমাকে আরও আকর্ষণীয় করে তোলে হার্মিংবার্ড। এই কথাগুলো শোনার পর ফিওনা দ্রুত পাশ ফিরল। তার হৃদয় জুড়ে মিশে থাকা লজ্জার অজানা উত্তেজনা তাকে আবারও বিভ্রান্ত করে তুলল। জ্যাসপার সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীরভাবে ফিওনার দিকে তাকিয়ে বলল, আজকে তোমাকে একটা জিনিস উপহার দেব। উপহারের কথা শুনে ফিওনার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। উপহার? আপনি আমাকে উপহার দেবেন? তাহলে তো সেটা অবশ্যই বিশেষ কিছু হবে, তাই না? জ্যাসপার একটু রহস্যময় হাসল। তুমি নিজেই তা বুঝবে। ফিওনার মুখে তখন কৌতূহল আর উত্তেজনার মিশ্রণ। কি সেটা? এখনই বলুন। জ্যাসপার ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটা শুরু করলো। তাড়াহুড়ো করো না হার্মিংবার্ড, উপহার সবসময় সঠিক সময়ে দেওয়া হয়। ফিওনা একটু অসন্তুষ্ট মুখ করে বলল, আপনার এই রহস্যময় আচরণই আমাকে পাগল করে দেয়। জ্যাসপার তখন তার হুডির পকেট থেকে একটা লকেট বের করলো। লকেটটা এত সুন্দর যে দেখেই মনে হচ্ছে এটা পৃথিবীর কোনো কিছু নয়। লকেটের মাঝখানে লাভের আকারে একটা পাথর রয়েছে, যা সবুজ রঙের আলোতে জ্বলজ্বল করছে। ফিওনা একদৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এই জাদুকরী বস্তুটা তার হৃদয়ের গভীরে নাড়া দিচ্ছে। জ্যাসপার ফিওনার দুই বাহু ধরে পেছনের দিকে ঘুরিয়ে নিল আর আলতো করে ফিওনার পিঠের কাছে থাকা চুল সরিয়ে দিল। ফিওনা একটু কেঁপে উঠল, যেন তার শরীরে একটা চেনা অনুভূতি বয়ে নিয়ে আসছে। এটা তোমার জন্য, জ্যাসপার বলল। তার গলায় গভীর একটা সুর ছিল। এই লকেটটা শুধু একটা সাজ সরঞ্জাম নয়, এটা আমাদের সম্পর্কের প্রতীক। ফিওনা অনুভব করল তার হৃদস্পন্দন দ্রুত হয়ে যাচ্ছে। জ্যাসপার যত্ন করে লকেটটা তার গলায় পরিয়ে দিল, যেন এটা শুধুমাত্র একটা গহনা নয়, বরং তার অন্তরের একটা অংশ। এখন তুমি সব সময় আমার সাথে থাকবে, জ্যাসপার বলল। তার চোখে এক ধরনের প্রতিজ্ঞা ছিল। এটা তোমাকে মনে করিয়ে দেবে তুমি একা নও, আমি সব সময় তোমার সাথেই আছি। ফিওনা চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখে জল জমে গেল। আপনি কি সত্যি আমাকে এইভাবে ভাবেন? অবশ্যই, জ্যাসপার উত্তর দিল। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফিওনার মন জড়িয়ে গেল এক অদ্ভুত শান্তির অনুভূতিতে। লকেটটা তার গলায় ঝুলে থাকা অবস্থায় সে বুঝতে পারল যে এই মুহূর্তটি তাদের সম্পর্কের একটা নতুন অধ্যায়ের সূচনা। ধন্যবাদ প্রিন্স, সে বলল। এটা সত্যি অসাধারণ। জ্যাসপার তখন পেছন থেকে ফিওনাকে জড়িয়ে ধরল। তার নিঃশ্বাস ফিওনার কানে এসে পড়ল আর সে অনুভব করল যেন তার হৃদস্পন্দন বাড়ছে। এটা সাধারণ কোনো পাথর নয় হার্মিংবার্ড, জ্যাসপার বলল। তার কণ্ঠে একটা গম্ভীরতা ছিল। এটা ভেনাসের লাভ স্টোন। ফিওনা বিস্মিত হয়ে গেল। লাভ স্টোন? এর মানে কি? জ্যাসপার ধীরে ধীরে ব্যাখ্যা করতে শুরু করলো। এটা তখনই পরানো হয় যখন আমাদের ভেনাসের সফটওয়্যার ম্যাচের পর বিবাহ করা হয়। বাসরের আগে জীবনসঙ্গিনীকে উপহার দিতে হয়। ফিওনার মুখাবয়বে হতভম্বতার ছাপ স্পষ্ট হয়ে উঠল। আপনি আমাকে এমন একটা বিশেষ উপহার দিলেন? হ্যাঁ, জ্যাসপার সোজা হয়ে বলল। এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এর মধ্যে মানবজাতীয় 1 থেকে 2 বছর পর্যন্ত স্মৃতি সংগ্রহ করে রাখা যায়। তুমি যখন চাও তখনই স্মৃতিগুলো দেখতে পারবে। ফিওনা এরকম একটা বিষয় জানার পর আরও অবাক হয়ে গেল। মানে, আমি আমাদের সাথে কাটানো সময়ের স্মৃতি ধরে রাখতে পারবো? ঠিক তাই, জ্যাসপার বলল।
এটা আমাদের সম্পর্কের জন্য একটা চিরস্থায়ী বন্ধন তৈরি করবে। ফিওনার হৃদয়ে এক অপরিসীম অনুভূতি বয়ে গেল। এটা সত্যি অসাধারণ। আমি জানি আমাদের এই সম্পর্কের মূল্য অনেক বেশি, প্রিন্স। তুমি এটা নিয়ে চিন্তা করো না, হার্মিংবার্ড। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই স্মৃতিগুলো সবসময় তোমার জন্যই থাকবে। ফিওনা তখন কিছুটা মজা করে বলল, আরেকটা কাজ করতে পারি আমি। যখন পড়ব তখনই পড়াগুলো এতে কালেক্ট করে রাখব। তারপর পরীক্ষার খাতায় লিখে নকল করব। এ কথা শুনে জ্যাসপার কাশির মতো হেসে উঠল, যেন তার হাসি থামতেই চাইছে না। ফিওনা একটু অবাক হয়ে তাকে দেখল। সাধারণত মৃদু হাসি ছাড়া জ্যাসপার কখনোই এভাবে হাসেনি। এই প্রথমবার তাকে এতটা হাসতে দেখে ফিওনার মনে একটা উষ্ণ অনুভূতি ঢুকে গেল। ফিওনা জ্যাসপারের হাসি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলো, যেন সেই হাসির মধ্যে হারিয়ে গেছে। জ্যাসপারের হাসি ধীরে ধীরে থেমে গেল। ফিওনা এভাবে তাকিয়ে আছে দেখে জ্যাসপার কিছুটা কাছে চলে আসে। ফিওনা টের পায়নি তার কোমর ধরে তাকে আরও কাছে নিয়ে আসলো। জ্যাসপার ফিসফিস করে বলল, এবার আমার উপহার দাও। ফিওনা কিছুটা অবাক হয়ে বলল, এখন কিভাবে? জ্যাসপার হাসি মুখে বলল, আমার উপহার হচ্ছে তোমার মিষ্টি কোমল ঠোঁট জোড়া। জ্যাসপার ফিওনাকে চুমু দেওয়ার আগেই ফিওনা তাকে থামিয়ে দেয়। এখন না, মনে হচ্ছে অ্যালিসা আসছে। জ্যাসপারের চোখে বিরক্তির ঝিলিক, কিন্তু ফিওনা তখনই এক ছুটে পালিয়ে যায়। করিডোর ধরে চলে যাওয়ার সময় ফিওনা সিঁড়ি বেয়ে উপরে আসা অ্যালিসাকে দেখতে পায়। হাতে কফি নিয়ে অ্যালিসা আসছে, আর ফিওনার বুঝতে বাকি থাকে না যে সে নিশ্চয়ই জ্যাসপারের জন্য কফি নিয়ে আসছে। ফিওনার মনে রাগ জন্মায়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে দ্রুত নিজের কক্ষে ঢুকে পড়ে। কেন এই সময়ে এই মেয়ে ওনার কক্ষে যাচ্ছে? মনে মনে কাঁদতে কাঁদতে ফিওনা তার কক্ষের বিছানায় ধপাস করে বসে পড়ে। এদিকে জ্যাসপার মুহূর্তটিকে সঠিকভাবে বিশ্লেষণ করে। সে বুঝতে পারে ফিওনা তাকে মিথ্যে বলে পালিয়েছে। একচোট হাসি তার মুখে ফুটে ওঠে। ঠিক আছে হার্মিংবার্ড, মনে মনে ভাবে, এবার এমন কিছু করব যে তুমি নিজেই আমাকে চুমু দেবে। জ্যাসপার তার পরিকল্পনা নিয়ে ভেবেচিন্তে নিচে চলে যায়। তার মাথায় কিছু চতুর উপায় ঘুরপাক খাচ্ছে, যা তাকে নিশ্চিত করে দেয় যে ফিওনার তার প্রতি অসংবেদনশীল থাকতে পারবে না। রাতের অন্ধকারে সব কিছু তার পরিকল্পনার দিকে এগিয়ে চলছে। তখনই অ্যালিসা জ্যাসপারের কক্ষে প্রবেশ করে। হাতে কফি দেখে জ্যাসপার মনে মনে বিরক্ত হয়, তবে মুখে কিছুটা নম্রতা রেখে বলল, এত রাতে আমার কক্ষে, আর এই সময় কফি? অ্যালিসা হেসে উত্তর দেয়, কেন প্রিন্স, আপনি তো যে কোনো সময় কফি পান করেন। আমি শুনেছি আলবিরার কাছে, আর ওখান থেকে রেসিপি জেনেছি এই সুমাত্রা ডার্ক রোস্ট কফির। জ্যাসপার কফির কাপটি হাতে নিয়ে এই সুবাসে একবার নাকের কাছে নিয়ে আসে। সুমাত্রা ডার্ক রোস্ট সত্যি? সে কফির দিকে তাকিয়ে থাকে, মনে মনে ভাবতে থাকে, এখন আমার চিন্তা এখানে নেই। অ্যালিসা তখন বলল, আচ্ছা, আমি এই সময়ে কক্ষে আসাতে আপনি কি বিরক্ত? কিন্তু আমি তো আপনার বাগদত্তা। আপনার কক্ষে আসার জন্য আমার কোনো সময় বা অনুমতি কিছুই লাগবে না। তখনই জ্যাসপার কিছু কড়া কথা বলতে যাবে, কিন্তু মুহূর্তেই তার ভাবমূর্তি পাল্টে যায়। সে হাসি নিয়ে বলল, হ্যাঁ এলিসা, আমি একটুও বিরক্ত হইনি। আমার তো ভালোই লাগছে তুমি এসেছো আমার কক্ষে। সত্যি কফিটা দারুণ হয়েছে। এর আগে কেউই এই হাউসে এত ভালো কফি বানাতে পারেনি। অ্যালিসার চোখ চকচক করে ওঠে। সে বুঝতে পারে এ কোন জ্যাসপারকে দেখছে। এত সুন্দর করে প্রশংসা কিভাবে করতে পারে ভাবতেই পারছে না। তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতির জন্ম নেয়। এদিকে ফিওনা তখনই জ্যাসপারের কক্ষের বাইরের সাইডের দিকে দাঁড়িয়ে আড়ি পেতে আছে। কক্ষে বসে তার মন আনচান করছিল। বিশেষ করে অ্যালিসা যখন জ্যাসপারের কক্ষে এসেছে। এত রাতে কেন সে এখানে? তার মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল।
ফিওনা দুরু দুরু বুকে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো, এখন কি হবে। ফিওনার মধ্যে কিছুটা সন্দেহ ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না তার হরমোনের ঘ্রাণ জ্যাসপারের নাকে অনেক দূর থেকেই চলে যায়। জ্যাসপারকে চিন্তায় ডুবিয়ে রেখেছে অ্যালিসার উপস্থিতি, অথচ ফিওনা পুরো ঘটনাটা আবিষ্কার করতে পারছে না। কিছুক্ষণ পর অ্যালিসা আরও কাছে চলে আসে। আপনি সত্যি আমার সম্পর্কে কিছু ভাবছেন প্রিন্স? জ্যাসপার সামান্য বিরক্ত হলেও মুখে হাসি রেখে বলল, আমি জানি অ্যালিসা, তবে আমাকে সময় দাও। অ্যালিসা একটু অপ্রস্তুত হয়ে যায়। আমি জানি, কিন্তু আপনি জানেন তো, আমাদের দুজনের সম্পর্ক আরও গভীর করতে আমাদের একসাথে সময় কাটানো উচিত। এদিকে ফিওনার হৃদয়ে আগুন লেগে যায়। সে কিছুটা ক্ষুব্ধ হয়ে মনে মনে বলে, অ্যালিসা এমন গায়ে পড়া কেন? আর এই ফায়ার মনস্টারটা হঠাৎ ওর সাথে এত ভালো ব্যবহার করছে কেন? জ্যাসপার তখন ফিওনাকে আরেকটু জ্বালাতে বলতে শুরু করলো, অ্যালিসা, দাঁড়িয়ে আছো কেন? বসো বিছানায়, আজ তো তোমার খুশির দিন। জ্যাসপারের কথায় অ্যালিসার সাথে সাথে বসে পড়ল। তার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু তার হাসি স্থায়ী হয়নি। কারণ জ্যাসপার বলল, একটু বসো, 5 মিনিট। এটি বলে সে কক্ষ থেকে বের হয়ে গেল। ফিওনার সুযোগ পেল, সে আবারও উঁকি মারতে যাবে, কিন্তু আচমকাই জ্যাসপার ফিরে আসে আর ফিওনাকে দেখতে পেয়ে তার হাত খপ করে ধরে ফেলে। হাত দুটো একসাথে করে মাথার উপরে দেয়ালের সাথে চেপে ধরল। ফিওনা বিস্মিত হয়ে যায়। এটা কি করছেন? সে জিজ্ঞেস করে। তার হৃদয় দ্রুত ধকধক করতে থাকে। জ্যাসপার তখন ফিওনাকে প্রশ্ন করল, তুমি এখানে কি করছো? কথা শুনছিলে? ফিওনা খানিকটা লজ্জিত হয়ে বলল, হ্যাঁ শুনছিলাম। আপনি অ্যালিসার সঙ্গে এত মাখো মাখো করে কথা বলছিলেন কেন? জ্যাসপার আরও একটু নিচু হয়ে এসে বলল, তোমার কি জেলাসি হচ্ছে? তাহলে তো তখন এমনভাবে পালিয়ে যেতে না। ফিওনা একটু গম্ভীর হয়ে বলল, আপনি বুঝে গিয়েছিলেন আমি এখানে দাঁড়িয়ে আছি? জ্যাসপার মুচকি হেসে বলল, হ্যাঁ আমি জানতাম। তুমি আমার সামনে আসলেই তোমার শরীরের হরমোনের মিষ্টি ঘ্রাণ আমার কাছে পৌঁছে যায়। ফিওনা অবাক হয়ে গেল। সে বুঝতে পারল যে জ্যাসপার তার প্রতি কতটা সচেতন। জ্যাসপারের এই কথা শুনে তার মনে অদ্ভুত একটা অনুভূতি জাগ্রত হলো। সে চুপ করে থাকলেও তার হৃদয় দ্রুত ধড়ফড় করছিল। জ্যাসপার ফিওনাকে আর কোনো কথা বলতে দিল না। ফিওনার হাত দুটো এখনো উঁচু করে দেয়ালের দিকে চেপে ধরেই আছে। এরপর হঠাৎ করেই জ্যাসপার ফিওনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ফিওনা প্রথমে একটু অবাক হয়ে গেল। তার মনে হলো সে বুঝি এটা আশা করেনি। কিন্তু এরপর যখন সে নিজেকে ছাড়াতে গেল, তখনই জ্যাসপার আরও শক্তভাবে ধরে ফেলল। তার চুম্বন ছিল পাগলের মতো, যেন পৃথিবীর সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল এই মুহূর্তটুকুতেই আটকে আছে। ফিওনার হৃদয় ধুকপুক করতে লাগলো। সে ভাবতে লাগলো, এই অনুভূতি কি সত্যি? জ্যাসপার তখন তার ঠোঁটের কোমল স্পর্শে ফিওনাকে আরও কাছে টেনে নিল। ফিওনার মনে হচ্ছিল পুরো পৃথিবী থমকে গেছে। সব কিছু মুহূর্তের মধ্যে বদলে গেল। শুধু তাদের দুইজনের মধ্যে একটা অদৃশ্য সম্পর্ক তৈরি হচ্ছে, যা প্রতিটা চুম্বনের মাধ্যমে বেড়ে উঠছিল। জ্যাসপার তখন বলল, এখন কি তুমি বুঝতে পারছো আমি তোমার জন্য কতটা পাগল? ফিওনা শ্বাস নিতে চেষ্টা করল, কিন্তু তার চোখের সামনে শুধুই জ্যাসপারের মুখ ছিল। সে বুঝতে পারল তার অন্তরে কি অনুভূতি জন্ম নিচ্ছে। জ্যাসপার ফিওনাকে কোনো প্রতিবন্ধকতা না বুঝে কোলে তুলে নিল। ফিওনার 2 পা তখন জ্যাসপারের কোমরে জড়িয়ে ধরল, যেন সে নিরাপদ সুরক্ষিত। জ্যাসপার তার ঠোঁট ফিওনার ঠোঁটে রেখে চুম্বন করতে করতে করিডোর পার করতে লাগলো। ফিওনার মনে এক অদ্ভুত উত্তেজনা ছিল। সে জানত অ্যালিসা কক্ষেই আছে, কিন্তু এই মুহূর্তে সে শুধুমাত্র জ্যাসপারের উপস্থিতিতে মগ্ন ছিল। দুইজনের মধ্যে যে আবেগের ঝড় বয়ে চলছিল তা যেন পৃথিবীর সবকিছু থেকে তাদের বিচ্ছিন্ন করে দিচ্ছিল। জ্যাসপার ফিওনাকে ফিওনার কক্ষের বিছানায় আলতো করে ফেলে দিল।
ফিওনার মুখে উদ্বেগ ফুটে উঠল। আরে কি করছেন? অ্যালিসা দেখে ফেলবে। জ্যাসপার হেসে বলল, হুশ, তোমার কক্ষে শুধু আমি আর অ্যাকোয়ারা প্রবেশ করতে পারবো। আমি সেটাই দরজার প্যানেলে সেট করে রেখেছি। ফিওনা কিছুটা চিন্তিত হয়ে বলল, কিন্তু অ্যালিসা আপনাকে খুঁজবে। জ্যাসপার তখন আরও নিশ্চিতভাবে বলল, খুঁজুক। এই বলে সে ফিওনার উপর শুয়ে পড়ল। তার হাত দুটো চেপে ধরল বিছানায়। ফিওনার হৃদয় দ্রুত স্পন্দন প্রক্রিয়া শুরু করল। সে অনুভব করল যে পরিস্থিতি কতটা জটিল। জ্যাসপারের আচরণ তাকে যেন মুহূর্তের মধ্যে অন্য জগতে নিয়ে যাচ্ছিল। ফিওনার মনে জ্যাসপারের সান্নিধ্য পাওয়ার তাগিদ যেন ক্রমেই বাড়ছিল। তবে অ্যালিসার চিন্তাও তার মাথায় ঘুরছিল। সে জানত যে যদি অ্যালিসা তাদের কথা শুনে ফেলে তাহলে পরিস্থিতি কতটা গোলমাল হতে পারে। জ্যাসপার আবারও ফিওনার ঠোঁটে চুম্বন করতে লাগল। তার ঠোঁটের মৃদু স্পর্শে ফিওনার শরীরে একটা শিহরণ বয়ে গেল। তার সঙ্গে সঙ্গে জ্যাসপার তার ঠোঁটের কোণে দন্ত দিয়ে কামড়াতে লাগল, যা ফিওনার জন্য আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। এই মুহূর্তে এটা ঠিক না, ফিওনা বিস্ময়ে বলল। তার কণ্ঠে কিছুটা উদ্বেগ ছিল। অ্যালিসা তো এখানে চলে আসতে পারে। জ্যাসপার তাতে কোনো কর্ণপাত না করে আরও গভীরভাবে তার দিকে তাকালো। তুমি শুধু আমার দিকে ফোকাস করো হার্মিংবার্ড, এখন অ্যালিসাকে নিয়ে ভাবার সময় না। তার কণ্ঠে এক অদ্ভুত সুর ছিল, যেন সে সত্যিই ফিওনাকে তার পৃথিবীতে নিয়ে যেতে চায়। ফিওনা তখন বুঝতে পারছিল যে জ্যাসপার তার জীবনের এক বিশেষ অংশ হয়ে উঠছে, কিন্তু অ্যালিসার উপস্থিতি এবং পরিস্থিতির অস্বাভাবিকতা তাকে চিন্তিত করে তুলছিল। জ্যাসপার এবার ফিওনার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করল। তার চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল। আমি আজকে তোমাকে পুরোপুরি চাওয়ার জন্য প্রস্তুত হার্মিংবার্ড, সে নেশালো কণ্ঠে বলল। তোমার অস্তিত্বের একদম গভীরে আমি বিচরণ করতে চাই। ফিওনার চোখ বড় বড় হয়ে যায়। জ্যাসপারের কথার গভীরতা বুঝতে পেরে সে কয়েকবার ঢোক গিলে ফেলল। এটা আমার জন্য প্রথমবার। তার মনে ভয় ঢুকে যায়। জ্যাসপার তার পরিবর্তিত মুখাবয়ব দেখেছিল, তাই সে বলল, ভয় পেও না হার্মিংবার্ড, কিচ্ছু হবে না। প্রথমবার হয়তো কষ্ট হবে, তবে একটু পর সব ঠিক হয়ে যাবে। ফিওনার মনে অনুভূতি ভয়ের দ্বন্দ্ব জাগাতে থাকে। সে ভয়ের সঙ্গে সঙ্গে এক অদ্ভুত আকর্ষণও অনুভব করে। আমি কি সত্যিই প্রস্তুত, সে ভাবতে থাকে। জ্যাসপার তার হাত দিয়ে ফিওনার মুখের দিকে আস্তে আস্তে হাত রাখে। তার স্পর্শে এক নিরাপদ অনুভূতি অনুভব করে ফিওনা। তুমি যদি আমাকে বিশ্বাস করো তবে আমি সব কিছু করব, সে বলল। ফিওনা তার চোখের দিকে তাকায়। মনে হয় যেন তার মনে জমে থাকা ভয়গুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ঠিক আছে, সে শেষে বলল, কিন্তু ধীরে ধীরে। জ্যাসপার তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অঙ্গীকার করে। আমাদের মাঝে যা হবে তা হবে একদম সাবধানে, সে বলল। তোমার প্রতিটা অনুভূতি আমি বুঝব। তাদের মাঝে সেই মুহূর্তটি একটা অদ্ভুত নীরবতা নিয়ে আসে, যেন সময় থমকে গেছে। ফিওনার হৃদয় ধুকপুক করতে থাকে, কিন্তু সে জানত জ্যাসপারের ভালোবাসা ও যত্ন তাকে এই যাত্রায় পথ দেখাবে। তুমি শুধু আমাকে বলো, আমি তোমার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানাবো। ফিওনা নিজের ভয়ের কাঁটাগুলো কাটিয়ে উঠতে শুরু করে, আর তার হৃদয়ে এক নতুন আগ্রহ জাগে। দুইজনের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণীয় সেতুবন্ধন তৈরি হয়, যা তাদের সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।